প্রথমটা নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা না। দিস দ্যাট থাকলে কি হয়? ইট হয়, এটা জানো সবাই। দিস দ্যাট থাকলে এটার অ্যান্সার কি হয়? ইস হয়। নাইস শট। নাইসটা কোন পার্সন স্পিচ বলো? শর্টটা কোন পার্সন স্পিচ? তাড়াতাড়ি বলো। দেখছো ট্যাগ কোশ্চেন সবকিছু ভালো করে শেখার জন্য তোমার ট্যাগ কোশ্চেন তোমার পার্সন স্পিচ বানানো লাগবে ভালো করে। নাইসটা কি? নাইসটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস যখন নাউন এরকম যখন কোনো দুইটা শব্দ নিয়ে এরকম ট্যাগ কোশ্চেন থাকে তখন আগে কি ভাববা? এটা ইট ইজ শেষ। কথা শেষ। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে ইজন্ট ইট। মনে থাকবে? একটা বাক্য লিখি, এটা হচ্ছে ডেসপারেট ড্রাইভ, DESPERAT, ডেসপারেট ড্রাইভ, DRIV, ডেসপারেট ড্রাইভ। এটা মানে কি? এই ডেসপারেট একটা অ্যাডজেক্টিভ আর ড্রাইভটা কি? ড্রাইভ একটা নাউন। ডেসপারেট ড্রাইভ মানে কি? বেপরোয়া চালনা। সো এটার অ্যান্সার কি হবে? বলো অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে ইজন্ট ইট। মনে থাকবে তাহলে কি বলছি? এরকম দুইটা শব্দ যদি একটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরকম থাকে তাহলে এটার অ্যান্সার হচ্ছে ইজন্ট ইট। তাহলে দেখি তো এবার এটাকে পারে, DESPERATEL, ডেসপারেটলি ড্রাইভ। এটাকে পারে, বলো এটার অ্যান্সার কি হবে? ডেসপারেটলি ড্রাইভ। ঝামেলা আছে, পার্টস স্পিচ না জানলে সমস্যা, সব জায়গায় সমস্যা। এই ডেসপারেটলি কিন্তু একটা অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব কারে মডিফাই করে বলো? ভার্বকে মডিফাই করে। তাহলে ড্রাইভ কিন্তু একটা ভার্ব, তাহলে আগে একটা কি আছে? ইউ আছে। ইউ ডেসপারেটলি ড্রাইভ, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ। কথা ক্লিয়ার? তাহলে দেখছো একটা অ্যালয় থাকলে একরকম হচ্ছে, অ্যালয় ছাড়া অন্যরকম হয়ে যাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু দুইটা, এটা এবং এটা। দেখবা কোন এক জায়গায় অ্যালয় দিছে আর কোন এক জায়গায় অ্যালয় দেয়। আচ্ছা, তো আশা করি এটা বুঝে গেছো এটা। তারপরে দ্য রাইটিং অন দ্য টোমস্টোন ওয়াজ বেয়ারলি। বেয়ারলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড, তো নেগেটিভ হওয়ার কারণে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হচ্ছে ওয়াজ ইট। তারপরে দ্য ভিজিটর হোম হি গাইডেড ওয়াজ নট এ ম্যান। ভালো প্রশ্ন ছিল। দেখো তো আমি এটুকু বাদ দিয়ে দিই বাক্যটার মধ্যে, এবার পরে বলো তো বাক্যটা দিয়ে কি বুঝছো? কি বুঝছো? দ্য ভিজিটর ওয়াজ নট এ ম্যান, তাহলে ম্যান ছিল না, তাহলে ছিল কি? ম্যান ছিল না, তাহলে ছিল কি? তাহলে ওমেন ছিল বা অন্য বা শিশুও থাকতে পারে। তার মানে ওমেন, ম্যান ছিল না, ওমেন ছিল বা শিশু থাকতে, তার মানে সি দিয়ে হবে অথবা ইট দিয়ে হবে। হ্যাঁ, শিশুত্ব হইতে পারে। তারপরে নট অনলি দে বাট অলসো উই, তো এটার অ্যান্সার কি হবে? আমরা। তাহলে অ্যান্সার হচ্ছে ডিড নট হবে না, এখানে ডিড উই হবে, নেগেটিভটা হবে। কারণ নট অনলি তো নেগেটিভে আছে এটা। হ্যাঁ, তারপর চলে আসো সেট বিতে, নিড নট। নিড নট একটা অক্সিলারি, অক্সিলারি হলে তাহলে অ্যান্সার কি হয়? আচ্ছা তাই হয়, অ্যান্সার হচ্ছে নিড শি। নিড নট একটা অক্সিলারি। নিড দুইটা ভার্বই হয়, নিড মেইন ভার্ব হয়, নিড অক্সিলারি হয়। অক্সিলারি কখন হবে? যখন নিড নট হবে। তারপর টোটালি ডাউন দেন, এই ডাউন মানে কি? ডিপ্রেশনে ছিল ধরো তখন, সে পুরোপুরি ডিপ্রেশনে ছিল ওই মুহূর্তে। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার, হি ওয়াজ টোটালি ডাউন দেন। তারপরে দ্য লিটল বয় অ্যান্সার এ ফিউ কোয়েশ্চেনস। এ ফিউটা হচ্ছে হ্যাবাচক, আর লিটল একমাত্র নাবাচক হবে যদি এটা আনকাউন্ট নাউনের আগে বসে, কিন্তু বয়তে কাউন্ট নাউন, তাহলে এই বাক্যটা এটাকে কোনো নেগেটিভ নেই, তাহলে পুরো বাক্যটা একটা হ্যাবাচক, তাহলে এটার অ্যান্সার হচ্ছে নাবাচক। এটার অ্যান্সার নাবাচক, তাহলে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ডিডেন্ট দে। বয় তো এখানে, তাহলে ডিডেন্ট হি হবে, দে না, ডিডেন্ট হি হবে, সিঙ্গুলার তো। তারপরে বাট মাই ফাদার ওয়ান্টস দ্যাট আই শ্যাল বি অ্যান আর্মি অফিসার। দ্যাট ক্লজের পর একটা কখনো ট্যাগ কোশ্চেন হয় না, হবে আগেরটা। তাহলে মাই ফাদার ওয়ান্টস, তো তাহলে ডাজন্ট হি। তারপরে রায়া টোল্ড মি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, লুক এট দেয়ার। এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তো তার মানে এই শূন্যস্থানে কার সাথে আছে বলো? এই শূন্যস্থানে কার সাথে তাহলে? এটা কিন্তু তাহলে প্রথম বাক্যটার সাথে, কিন্তু এই শূন্যস্থানটা যদি এটা ইনভার্টেড কমার ভিতরে থাকতো তাহলে এই বাক্যের সাথে হইতো, যদি প্রথম বাক্যটার সাথে, তাহলে রায়া টোল্ড মি, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে ডিডেন্ট শি। ভালো প্রশ্ন ছিল এটা। এই নাম্বার 4 এর নাম্বার ভালো প্রশ্ন পরীক্ষা আসার মতো, সবগুলাই, প্রত্যেকটা প্রশ্নে ভালো পরীক্ষা আসার মতো। আচ্ছা, একটা বাক্য কে পারে? হি সেইড, কে পারে? হি সেইড আই এম ইল। এবার কে পারে? বল আনসার কি হবে? মানে কোত্থেকে শুরু হয়েছে? এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ হয়েছে, শেষ। তার মানে এই শূন্যস্থান এটা কার সাথে? আই এম ইল এর সাথে। তো আই এম ইল হলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? আনটাই অথবা ইনটাই। তো অ্যান্সার হচ্ছে আনটাই। কথা বুঝছো? অনেকে ঝামেলা আছে এইটা, কিন্তু যে ন্যারেশন টাইপের যে এগুলো কিন্তু বোর্ড পরীক্ষা আসতেছে রিসেন্টলি। এখন দেখতে হবে শূন্যস্থানটা কোথায় আছে এবং ইনভার্টেড কমা শুরু কই হয়েছে, শেষ কোথায় হয়েছে, এটা ক্লিয়ার? যদি বাক্যটা খালি এরকম দিত, হি সেইড, দেখো এই জাস্ট একটু ঘুরিয়ে দিবে, কেমনে দিবে? দেখো যে আই এম ইল দিয়ে প্রশ্নবোধক ইয়াটা এখানে শেষ করে দিল, দিয়ে কমা দিছে এখানে, শূন্যস্থান দিছে এখানে। এবার বলো তো কই হয়েছে এটা? খেয়াল করো, এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়ে গেছে, তার মানে কি এটা পুরো ক্লোজড, ভিতরে কোনো কিছু নাই। তার মানে এটা কার সাথে?
প্রথম বাক্যটার সাথে। এবার কি ক্লিয়ার হয়েছে? ওকে, চলো তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। অনেকেরই দেখা যাচ্ছে সমস্যা হয়। আজকে কোনো এক্সট্রা কোনো কোয়েশ্চেন করবো না, আজকে যা যা আমি জিজ্ঞেস করি সেটা বলবো খালি, আর কিছু না, এক্সট্রা কোনো কিছু না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আজকে আমরা কোনো রুলস করাবো না, আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে কি করবো, খালি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আজকে ডিটেকশন করাবো। একটা বাক্য সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড কিভাবে ধরা যায় সেটা আজকে করবো। তারপর নেক্সট দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাসের মধ্যে আমরা কি করবো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলস গুলো আলোচনা করবো ভাগ করে বলে। আজকে জাস্ট আমরা একটা বাক্য পড়ে আমরা কেমনে বুঝবো বাক্যটা কি সিম্পলে আছে, কমপ্লেক্স নাকি কম্পাউন্ডে আছে। ওকে, হিয়ার উই গো। খুব ভালো করে শিখবো কিন্তু। অনেকেই তোমরা রুলস পড়ে এগুলো পারো না, কারণ কি ওই একটাই কারণ, কারণ তুমি বাক্যগুলো পড়ে তুমি বুঝো না এটা কি সিম্পলে আছে, কমপ্লেক্সে নাকি কম্পাউন্ডে আছে। তো আমরা সেটা ভালো করে দেখবো। প্রথমে আমরা দেখবো আজকে সিম্পল সেন্টেন্স। সিম্পলকে বাংলায় কি বলে? বাংলায় বলে সরল অথবা মৌলিক। সরল বা মৌলিক বাক্য এটাকে বলা হয় সিম্পলকে। সিম্পলের মধ্যে কি কি থাকবে খুব ভালো করে শুনবা আগে, কথাগুলো মনোযোগ দিয়ে কথা শুনবা আগে। সাবজেক্ট থাকবে, কয়টা থাকবে সাবজেক্ট? কয়টা সাবজেক্ট থাকবে? সাবজেক্ট একটা থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। এই একটা থাকবে কোন পর্যন্ত? খালি এসএসসি এবং এইচএসসি পর্যন্ত। আর একটার অধিক কই থাকবে জানো? এই একটার অধিক থাকবে সেটা হচ্ছে কই, অ্যাডমিশন টেস্টের মধ্যে, ভবিষ্যতে অ্যাডমিশন টেস্ট। চোখখান খোলা রেখা শিখবা কিন্তু। এমন একটা শিখবো যেটা খালি এখনই কাজে লাগবে, পরে লাগবে না, তাহলে লাভ লাভ নাই। তাহলে নতুন করে আবার বারবার শিখবো এগুলা, টাইম নেই তো। তাহলে সাবজেক্ট একটা অথবা একটার বেশি সাবজেক্ট। তারপর হচ্ছে ভার্ব। ভার্ব কি হবে? ভার্ব হবে সেটা হচ্ছে ওয়ান এন্ড ওয়ানলি ওয়ান, একটাই হবে। মোস্ট ইম্পর্টেন্ট কি ভার্ব? এটা একটা ফাইনাইট ভার্ব। কি সেটা সেটা পরে বলি। তারপর চলে আসো অবজেক্ট। অবজেক্ট টিক চিহ্ন মানে থাকবে আর ক্রস মানে থাকবে না। অবজেক্ট থাকতে পারে বা নাও থাকতে পারে। এখন প্রত্যেকটা আমরা ধরে ধরে শিখবো যে সাবজেক্ট একাধিক হয় কেমনে। খুব ভালো করে শুনবো আগে। তোমরা আমাকে বলবো এটা সিম্পল কিনা, আই গো দেয়ার সিম্পল কিনা? সিম্পল হলে ওয়াই লিখো, সিম্পল না হলে অ্যান্ড লিখো। ওকে, দিস ইজ সিম্পল সেন্টেন্স। এবার তোমরা অনেকেই হয়তো পড়েছো বা শুনে থাকতে পারো যে কি এন্ড থাকলে কম্পাউন্ড হয়। শুনছো না এটা? অনেকেই বলে যে এন্ড থাকলে কি বলে, এন্ড থাকলে কম্পাউন্ড হয়। এখন তোমার কাছে প্রশ্ন, একটা বাক্য আমি যদি বলি যে আই এন্ড হি গো দেয়ার, তাহলে তো এখানে এন্ড আছে, এটা কি কম্পাউন্ড? হ্যাঁ, তাহলে এন্ড থাকলেই কম্পাউন্ড হবে? মোটেও না। শোনো, এন্ড থাকলে কম্পাউন্ড তখনই হবে যখন এন্ড এর আগে একটা বাক্য থাকবে, এন্ড এর পরে একটা বাক্য থাকবে। এন্ড এর পরে বাক্য আছে কিন্তু আগে কোনো সেন্টেন্স নাই কিন্তু এখানে। তো দ্যাটস ওয়াই ইউ ক্যান সে ইটস এ কম্পাউন্ড সেন্টেন্স। কথা ক্লিয়ার? সাবজেক্ট কি একটা নাকি একের অধিক হইছে বলো? সাবজেক্ট কি এখানে একটা হইছে নাকি একের অধিক হইছে? তাহলে ওয়ান একের অধিক হইছে, তাহলে একের অধিক হলে কোনো সমস্যা নাই তো। ওয়ান প্লাস হইছে এখানে। এবার যদি একটা বাক্য বলি যে ইউ, হি এন্ড আই গো দেয়ার, তাহলে এখানে কয়টা? এক দুই তিন, তাহলে তুমি ট্রিপল কম্পাউন্ড বলবে এটা? হ্যাঁ, ট্রিপল কম্পাউন্ড বলবে? তিনটা তো আছে, এক দুই তিন, ট্রিপল কম্পাউন্ড এটা। এবার কি ক্লিয়ার হয়েছে? তাহলে একের অধিক যে কেমনে হয়? ক্লিয়ার সবাই নাকি অল ক্লিয়ার, নাকি ঝামেলা আছে এখন? তাহলে সিম্পলের মধ্যে সাবজেক্ট কিন্তু একাধিক হতেই পারে। তাহলে তো একটা কথা মনে রাখবা, যদি একাধিক হয়, একাধিক সাবজেক্ট যদি সিম্পলে হয়, তাহলে সেই সাবজেক্ট কি সাবজেক্ট বলে জানো? একটু মনে রেখো, ভবিষ্যতে কাজে লাগবে এটা। এগুলোকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট বলে। মনে থাকবে? একের অধিক সাবজেক্ট হলে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট। দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা কি শিখলাম? তাহলে কম্পাউন্ড সাবজেক্ট, তাহলে সিম্পলের মধ্যে একাধিক সাবজেক্ট হতে পারে কি না? ঠিক আছে, একাধিক হতেই পারে। এবার চলে আসো ভার্ব। ভার্ব সেটা হচ্ছে ওয়ান এন্ড ওয়ানলি ওয়ান, সেটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এখন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ফাইনাইট ভার্ব। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। আমি একটা বাক্য লিখবো, হি ওয়ান্টস, হি ওয়ান্টস টু গো দেয়ার। তোমরা আমারে বলবা বাক্যটার মধ্যে ভার্ব কয়টা আছে, চট করে বলবা। হি ওয়ান্টস টু গো দেয়ার বাক্যটার মধ্যে ভার্ব কয়টা আছে? দুইটা। কোনটা কোনটা? একটা হচ্ছে ওয়ান্টস, একটা হচ্ছে গো। ভেরি গুড। এখন তোমরা আমারে বলবা বাক্যটার মধ্যে দুইটা ভার্ব তো আছে, এখন সাবজেক্ট হি, তাহলে সাবজেক্টের সাথে এগ্রি করলো কোনটা? কোনটা এগ্রি করেছে? সাবজেক্টের সাথে কিন্তু এই ওয়ান্টস ভার্বটা এগ্রি করেছে, কিন্তু সাবজেক্টের সাথে কিন্তু গো ভার্বটা এগ্রি করে নাই। করলে কিন্তু এখানে হি এর সাথে গো না, কি হওয়ার কথা ছিল বলো? হি এর সাথে এখানে গোস হওয়ার কথা ছিল। তো এখানে ব্যাপারটা হয়ে গেছে, ডিসিশনটা আসলে এখানে হয়ে গেছে। তাহলে একটা কথা আমি যদি বলে দিই, হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? সাবজেক্টের সাথে যে ভার্বটা এগ্রি করে, ইন গ্রামার এটাকে তুমি বলবা ফাইনাইট। আর যেটা এগ্রি করবে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এক কথায় আবার বলতেছি, হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? এই বাক্যটার মধ্যে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ওয়ান্স, একটা হচ্ছে গো। তাহলে যেই ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করে, ইন গ্রামার ইউ ক্যান সে ইটস আ ফাইনাইট ভার্ব। আর যেই ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করবে না সেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার আরেকটা বাক্য লিখি, কি সেটা? দেখো, আই ওয়ান্ট, তাহলে আমি কি বলতে পারি? হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? হোয়াট ইজ ফাইনাইট ভার্ব?
তাহলে এক কথায় আমি কি বলতে পারি, ফাইনাইট ভার্বটা কি? ইটস একটা অ্যাগ্রিড ভার্ব, AGREED, অ্যাগ্রিড ভার্ব। তো তুমি আমারে বলো অ্যাগ্রিড উইথ হোম, কার সাথে অ্যাগ্রি করতে হবে? কার সাথে অ্যাগ্রি করতে হবে? সাবজেক্টের সাথে অ্যাগ্রি করতে হবে। তাহলে যেই ভার্বটা সাবজেক্টের সাথে অ্যাগ্রি করে এটা একটা ফাইনাইট ভার্ব, FINIT, ফাইনাইট ভার্ব, দ্যাটস ইট। এবার চলো আরেকটা বাক্য লিখি, ভালো করে শুনবা। ওটা হচ্ছে আই ওয়ান্ট টু গো দেয়ার। এবার এখানে ভার্ব কয়টা? দুটেই তো, একটা হচ্ছে ওয়ান্ট, একটা হচ্ছে গো। এখন তাহলে সাবজেক্টের সাথে এগ্রি করলো কোনটা? আগের বাক্যটা আমি খুব সহজে ধরতে পারছি, এখানে ওয়ান্টস আছে, এখানে গোজ নাই, খুব সহজে ধরতে পারলাম। কিন্তু এখানে তো ওয়ান্ট এন্ড গো তো একই ফর্মেই আছে। এবারটা আমি কেমনে বুঝবো? এবার তাহলে প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিই। কিভাবে? আমি তোমাকে যদি প্রশ্ন করি এই বাক্যটার মধ্যে আই ওয়ান্ট টু গো দেয়ার বাক্যটার মধ্যে বাক্যটা কোন টেন্সে আছে বলো তো? তোমরা আমাকে বলো, জানাবা এই বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। কি দেখা বুঝছো এই বাক্যটার মধ্যে? প্রেজেন্ট টেন্স আছে, কি দেখা বুঝছো সেটা? গো দেখা বুঝছো নাকি ওয়ান্ট দেখা বুঝছো? আই ওয়ান্টেড টু গো দেয়ার, তাহলে বাক্যটা কোন টেন্সে আছে? কি দেখা বুঝতে? ওয়ান্টেড দেখা বুঝতে, গো দেখা কিন্তু বুঝি নাই। তাহলে যেই ভার্ব দেখা আমি একটা বাক্যের টেন্স চিনতে পারতেছি সেটা কি? সেটা একটা ফাইনাইট ভার্ব। আর যেটা আমি একটা বাক্যের টেন্স চিনতে পারতেছি না সেটা একটা নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? ফাইনাইট ভার্বটা কি? এটা একটা টেন্স ডিটেক্টর। টেন্স ডিটেক্ট করা কি? শনাক্ত করা, DETECT ওয়ার্ড। মানে যে ভার্ব দেখে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো সেটা একটা ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? একজন বলছে ভাই আপনি না বললেন সিম্পল সেন্টেন্সে ওয়ান কি, ওয়ান এন্ড কি লিখছে? হারিয়ে ফেললাম, মানে এটা আবার লেখো। তাহলে এই যে বাক্যটা, এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এবার তোমরা আমাকে বলো এই বাক্যটা পাস্ট টেন্সে আছে, কি দেখা বুঝছো? কি দেখা বুঝছো? তাহলে যেই ভার্ব দেখে তুমি একটা বাক্যের টেন্স চিনতে পারতেছো তাহলে সেটা কি হবে? এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে লার্ন এটা কি হবে? একটা নন ফাইনাইট ভার্ব। শেষ। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ আমি কি বুঝতে পারছি? তাহলে আমি কি বলছি, ভার্ব ভার্ব অনেকগুলো থাকতে পারে কিন্তু ফাইনাইট কয়টা থাকবে? একটা বাক্যের মধ্যে, একটা সিম্পলের মধ্যে অনেকগুলো ভার্ব থাকতে পারে কিন্তু ফাইনাইট কয়টা থাকবে? ফাইনাইট কিন্তু একটা থাকবে। এখন দেখো তো আমি একটা বাক্য বলি যে হি গোজ দেয়ার, হি গোজ দেয়ার, এরকম একটা বাক্য লিখলাম। হি ওয়ান্টস, হি ওয়ান্টস টু স্লিপ, কমা, টু ইট এন্ড টু এনজয় লাইফ। এইবার বলো এই বাক্যটার মধ্যে ভার্ব কয়টা আছে? ভার্ব নাম্বার ওয়ান, এই যে টু, এই হলো থ্রি, এই হলো ফোর, চারটা ভার্ব আছে। এবার তোমরা আমারে বলবা এখানে ফাইনাইট কোনটা? ফাইনাইট কয়টা? ফাইনাইট কয়টা? কোনটা ফাইনাইট? সেটা হচ্ছে ওয়ান্স। কিভাবে বুঝলাম? কারণ এটা সাবজেক্টের সাথে এগ্রি করেছে। তাহলে যে ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করে সেটা একটা ফাইনাইট। তাহলে এটা তিনটাই কি? এগুলো হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনাইট কয়টা থাকবে সিম্পলের মধ্যে? আই হ্যাভ নো হেড, আমার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কি নিয়ে? মাথা ব্যথা হচ্ছে ফাইনাইট নিয়ে। বাক্যটার মধ্যে একটা যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা কনফার্ম সিম্পল হবে। এটুকু ক্লিয়ার? তো এটা হয়ে গেল আমাদের একাধিক সাবজেক্ট। এবার চলে আসো অবজেক্ট। তোমাদের প্রথম ক্লাসে আমি পড়াইছিলাম যে অবজেক্ট, অবজেক্ট কোনটা। এখন আমি যদি বলি শি, এই যে কিছুক্ষণ আগে ছিল হি রিডস টু লার্ন, যদি এরকম একটা বাক্য লিখতাম, বাক্য ঠিক আছে না ভুল আছে? কনফার্ম করো তো। ঠিক আছে। এবার তোমরা আমারে বলো বাক্যটার মধ্যে কোনো অবজেক্ট আছে? অবজেক্ট আছে এই বাক্যটার মধ্যে? হি রিডস হোয়াট, বাক্যে হোয়াট, হোয়াট দিয়ে অথবা হোম দিয়ে প্রশ্ন করলে কি আসে? টু লার্ন আসে? আসে না। তো না আসার কারণে এখানে কোনো অবজেক্ট নেই। অবজেক্ট না থাকার পরে তারপরে এই বাক্যটা কি? বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স। আশা করি সবাই বুঝছো এটা। এবার আমি যদি বাক্য বলি যে হি ডাজ দা ওয়ার্ক, তোমরা আমারে বলো বাক্যটার মধ্যে অবজেক্ট আছে কিনা। তাহলে হি ডাজ হোয়াট, তাহলে ভার্বকে হোয়াট দিয়ে কোশ্চেন করলে তাহলে দা ওয়ার্ক আসে, তার মানে এটা একটা অবজেক্ট, তার মানে এটা আবার সিম্পল সেন্টেন্স। ফাইনিট আর নন ফাইনিট ভার্বটা কিভাবে চিনবো? এটা নিয়ে তো গত ক্লাসগুলোতে আলোচনা হয়েছিল বেশ কয়েকবার। তারপরও যারা বুঝতে পারছো না বলে দিচ্ছি আবারও। ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব, পৃথিবীতে ফাইনিট ভার্বের অভাব নেই। ফাইনিট ভার্ব হচ্ছে জীবিত ভার্ব, যেগুলো হচ্ছে সতেজ, সকর্ম ক্রিয়া, তাই না? আর নন ফাইনিট ভার্ব হচ্ছে মৃত, যেগুলো হচ্ছে অকর্ম ক্রিয়া বলা হয়, যেগুলো যে ভার্বগুলোকে। ঠিক আছে, তার মানে জীবিত ভার্বগুলো হচ্ছে ফাইনিট, স্বাধীন ভার্বগুলো হচ্ছে ফাইনিট, আর পরাধীন ভার্বগুলো হচ্ছে নন ফাইনিট, মৃত ভার্বগুলো হচ্ছে নন ফাইনিট, অকেজো ভার্বগুলো হচ্ছে নন ফাইনিট। তার মানে অকর্মক ক্রিয়া যেগুলো সেগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব। ওকে, পৃথিবীর সমস্ত ভার্ব থেকে আমরা নন ফাইনিট খুঁজে বের করব তিনটি ওয়েতে। মনে আছে না? তিনটি ওয়ে কি কি ছিল? ভি3, ভি4 আর ভি5। মানে সংক্ষেপে মনে রাখার জন্য এটা ছিল। ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ভি4 হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম, আইএনজি, সিএনজি না কিন্তু আইএনজি। আর ভি5 হচ্ছে, ভি5টা কি ছিল জানো? ভি5টা হচ্ছে টু প্লাস ভার্ব, তাই না?
আচ্ছা, V3 past participle সেটাও কিন্তু আমরা জানি সবাই, বিয়ন্ড V2 V3 সেই ছোট্টবেলার পড়াশোনা, তাই না? ছোট্টবেলা থেকে আমরা পড়াশোনা করে এসেছি V3, V4 এবং V5। আচ্ছা, V3 বিয়ন্ড V2 V3 মানে ইট, অ্যাট, ইটেন। V3 হচ্ছে ইটেন, টেক, টুক, টেকেন। V3 হচ্ছে টেকেন, গিভ, গেভ, গিভেন। V3 হচ্ছে গিভেন, রাইট, রোট, রিটেন। V3 হচ্ছে রিটেন, রাইজ, রোজ, রাইজেন। V3 হচ্ছে রাইজেন। তাহলে বুঝছি, বুঝছো, বুঝছেন। V3 কোনটি? বুঝছেন, তাই না? সবাই বুঝছি না বলো? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছি। ক্লিয়ার, তাই না? ওকে। এই হচ্ছে V3 ফর্মটা। তারপর V4 টা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা কি হয়ে যায়? V4 হয়। আইএনজি যুক্ত যে ভার্বগুলো, এখন আইএনজি যুক্ত ভার্বগুলো কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হয়, তাই না? হ্যাঁ, তোমরা জানো প্রেজেন্ট পার্টিসিপল হয়। প্রেজেন্ট পার্টিসিপল কি? পার্টিসিপল তো হচ্ছে ৩ প্রকার আছে এমনি আমরা জানি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা পাস্ট পার্টিসিপল, আরেকটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, তাই না? এই ৩ প্রকার পার্টিসিপল আছে। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপল নিয়ে অনেকেরই কোয়েশ্চেন থাকে। তো সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব, সমস্যা নেই। আর এটা আসলে জেরান্ডো হয়, আবার আইএনজি যুক্ত যে ভার্বটা সেটা জেরান্ডো হতে পারে, আবার কি পার্টিসিপল হতে পারে। তো এগুলো নিয়ে কিন্তু ডিটেইলস থাকবে আমাদের। সো এখন আমরা ওই এখন আমরা ওইদিকে যাব না, তাহলে আবার এই ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে সিম্পল গুলা ক্লিয়ার সবার? সিম্পল গুলো সব ক্লিয়ার? তাহলে তিনটা ফরম্যাটের কথা বলেছিলাম। সো লেটস হ্যাভ এ লুক। সাবজেক্ট বলেছি একটা বা একটার বেশি হলে সেটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট হবে। ভার্বের কথা বলেছিলাম, সেটা ছিল ফাইনাইট ভার্ব। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব দুইভাবে ডিফাইন করলাম। যেটা আমি টেন্স চিনতে পারবো সেটা আমি ফাইনাইট ভার্ব বলবো, অথবা যেটা অ্যাগ্রিড সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিড হবে যে ভার্বটা, সেটা একটা ফাইনাইট ভার্ব। তারপরে অবজেক্ট, সিম্পলের মধ্যে অবজেক্ট থাকতে পারে বা নাও থাকতে পারে, টিচার মানে থাকবে, ক্রস মানে থাকবে না। তাহলে এটুকু ক্লিয়ার? তাহলে আমি অবজেক্ট দিয়ে একটা দেখাচ্ছি, অবজেক্ট ছাড়া একটা দেখাচ্ছি। তাহলে সিম্পলের মধ্যে অবজেক্ট আসলে ফ্যাক্টর না, অবজেক্ট আসলে ফ্যাক্টর না, সাবজেক্ট আসলে ফ্যাক্টর না। ফ্যাক্টর কোনটা বলো তো? মেইনলি মেইন কিন্তু ফ্যাক্টর কিন্তু এখানে ভার্ব, এবং সেই ভার্বটা কি হতে হবে? এটা কিন্তু ফাইনাইট ভার্ব। তোমরা আমাদের বলো তো, শুধু যদি একটা বাক্য লিখি, এটা একটা সেন্টেন্স হবে না? হা বা না বলবো, কি সেন্টেন্স হবে? অবশ্যই হবে। যে আম্মা যদি বলে যে চা, চা যদি বলি তাহলে কি গো হবে না? এটা লাগে একটা কি আছে, ইউ আছে। তাহলে এখানে মেইন ব্যাপারটা কি দেখছো? কোনো অবজেক্ট অবজেক্ট কোনো কিছু না, সাবজেক্ট আমি দিতেছি না। তাহলে মেইন ব্যাপারটা কি? ভার্ব। তাহলে একটা সিম্পলের মধ্যে মেইন ব্যাপার কি? সেটা হচ্ছে ভার্ব। কি ভার্ব? সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। দুইভাবে ডিফাইন করলাম। এটা একটা অ্যাগ্রিড ভার্ব, টেন্স ডিটেক্টর। টেন্স ডিটেক্টর কোনটা? যেটা আমি টেন্স চিনতে পারতেছি। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। সিম্পল। তারপর চলে যাবো আমরা কোনটা, সেটা হচ্ছে কম্পাউন্ড। খুব ভালো করে শুনবা, কম্পাউন্ডটা কি বলি। কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক বাক্য। এটা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? কেমিস্ট্রিতে তোমরা পড়েছো কম্পাউন্ড যৌগিক পদার্থগুলো কেমন হয়? মৌলিক পদার্থগুলো বিভিন্ন বন্ধন দ্বারা যুক্ত হয়। ইংরেজিতে এরকম দুটা সিম্পল সেন্টেন্স যুক্ত করা থাকবে। এখানে একটা সিম্পল সেন্টেন্স যুক্ত করা থাকবে, এখানে একটা সিম্পল সেন্টেন্স যুক্ত করা থাকবে। কি দিয়ে? যে শব্দগুলো দিয়ে যুক্ত করে থাকবে। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ফ্যান বয়েজ, FAN। তারপর হচ্ছে BOYS। বাংলায় কি বলে? বাংলায় এগুলোকে বলা হয় পাংখা পোলাপান, ফ্যান বয়েজ। তাহলে ফ্যান বয়েজ এর এফ দিয়ে কি হবে? এফ দিয়ে হবে ফর। এ দিয়ে কি হবে? এ দিয়ে হবে এন্ড। এন দিয়ে কি হবে? এন দিয়ে হবে নর, NOR। কিন্তু বি দিয়ে কি হবে? বি দিয়ে হবে বাট। উ দিয়ে কি হবে? উ দিয়ে হবে অর স্ল্যাশ আদারওয়াইজ। তারপরে ওয়াই দিয়ে কি হবে? ওয়াই দিয়ে হবে ইয়েট। আর এস দিয়ে হলো সো। সবগুলো ক্লিয়ার? এখানে যেগুলো লিখছি এগুলো সব ক্লিয়ার ফ্যান বয়েজের। আবার বলি, এফ দিয়ে হচ্ছে ফর, এ দিয়ে হচ্ছে এন্ড, এন দিয়ে হচ্ছে নট, তারপর বি দিয়ে হচ্ছে বাট, উ দিয়ে হচ্ছে অর বা আদারওয়াইজ, ওয়াই দিয়ে হচ্ছে ইয়েট, আর এস দিয়ে হচ্ছে সো। এগুলো অনেক বইতে পাবো, অনেকেই বলবে এগুলো। কিন্তু এখন লাল কালি দিয়ে কিছু কথা লাগবে। ফ্যান বয়েজের এফ দিয়ে কি হবে? ফর। ফর দিয়ে কি হবে? ফর দিয়ে হবে সাপোর্ট। এটা আবার কি জিনিস পরে বলি। এন দিয়ে কি হবে? এন দিয়ে হবে এডিশন। এন দিয়ে কি হবে? এন দিয়ে হবে এডিশন। তারপরে আছে নর। এডিশনের পরে দেখো নর। তো নর দিয়ে কি হবে? এটা দিয়ে হবে আসলে রিজেকশন। কি সেটা পরে বলতেছি। REJECTION, রিজেকশন। NOR। নর দিয়ে হবে রিজেকশন। তারপর হচ্ছে বি ফর বাট। বাট দিয়ে কি হবে? বাট দিয়ে হচ্ছে অপোজ। উ ফর অর বা আদারওয়াইজ, এটা দিয়ে কি হবে? এটা দিয়ে হবে অপশন অথবা সিলেকশন। ইয়ের দিয়ে এটা হচ্ছে অপোজ। আর এস ফর সো, সো দিয়ে হবে রেজাল্ট। মানে কিছু অত বুঝো নাই, সব মাথার উপর দিয়ে গেছে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা আবার আমি রিপিট করতেছি প্রত্যেকটা। এখন তোমরা আমারে বলবা সবাই, এই ফ্যানবজি শব্দগুলো যখন দুটো বাক্যের মাঝখানে বসবে, এখানে ধরে বসলো, তাহলে ফ্যানবজি শব্দগুলো কোন পার্টস স্পিচ হবে বলো তো? পড়াইছিলাম, কোন পার্টস স্পিচ হবে? ভেরি গুড। প্রত্যেকটা শব্দ এখানে কি হবে? প্রত্যেকটা কিন্তু এক একটা কনজাংশন হবে।
কনজাংশন না হলে কিন্তু আবার হবে না, সবগুলো আবার কনজাংশন হতে হবে, কনজাংশন হওয়া লাগবে, আবার দুইটা বাক করেও কিন্তু যুক্ত করতে হবে, এটা ছিল কন্ডিশন। এখন তোমরা কি তোমাদের ক্লাসে মানে এই দুটো পড়াইছিলাম, একটা ছিল প্রিপজিশন আর একটা ছিল কনজাংশন, কোনো পার্থক্য আছে দুটোর মধ্যে? যুক্তিগুলো ভালো করে বুঝো, যুক্তি না বুঝলে রুলস দিয়ে তেমন বেশি দূর আগানো সম্ভব না। প্রিপজিশনের প্রি মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে প্রিপজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান, কার পূর্বে হবে সেটা? এটা হচ্ছে কোনো নাউন অথবা কোনো প্রোনাউনের পূর্বে, এন্ড ফর নাউন আর প্রি ফর মানে প্রোনাউন। আর কনজাংশনের কন মানে কি? কন মানে হচ্ছে উইথ। আর জাংশন, জাংশন মানে কি? জাংশন মানে হচ্ছে মিটিং প্লেস, মিলনস্থল। এখন তাহলে প্রিপজিশন কোনটা? এখানে একটা সেন্টেন্স থাকবে, ভালো করে বুঝো লজিকগুলো। এখানে একটা শব্দ থাকবে, এখানে থাকবে কোনো নাউন বা প্রোনাউন। নাউন প্রোনাউনের আগে এই শব্দটা কি হবে? ইটস এ প্রিপজিশন। আর এখানে একটা সেন্টেন্স থাকবে, এখানে একটা শব্দ থাকবে, এখানে চারটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে আমি যুক্ত করব, করলে এটা কি হবে? কি হবে? এটা একটা কনজাংশন হবে। এখন প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, ফর, ফরের ব্যাপারটা খুব ভালো করে তাকাও কি বলতেছে। প্রথম বাক্য, দ্য প্লেস, দ্য প্লেস ইজ ওয়ানলি ফর মি, দ্য প্লেস ইজ ওয়ানলি ফর মি, এখানে ফর কি হবে তোমরা আমাকে জানাবা। দুই নম্বর বাক্য, আই কুড নট, আই কুড নট গো টু স্কুল, আই কুড নট গো টু স্কুল ফর আই ওয়াজ, এখানে ফর কি হবে? ঠান্ডা মাথায় ভাবো, তারপরে জবাবগুলো দাও, বুঝতে শিখো আগে, ভুলগুলো পরে শিখবা, আগে বুঝতে শিখো যা যা বলতেছে মেয়ে। প্রথম বাক্যটার মধ্যে ফর কি হবে? এটা ডেফিনেট এক্স এ প্রিপজিশন। কেন? কারণ মি একটা প্রোনাউন, এই প্রোনাউনটা কি করলে বাক্যটুকু যুক্ত করে দিলে, প্রথম বাক্যটার মধ্যে ফর কি হবে? এক্স এ প্রিপজিশন। এবার চলে আসো, আই কুড নট গো টু স্কুল ফর আই ওয়াজ ইল, ফরের আগে একটা বাক্য আছে, ফরের পরে একটা বাক্য আছে, তাহলে সেকেন্ড বাক্যটার মধ্যে ফর কি হবে? ইটস এ কনজাংশন। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, ভাই ফর দিয়ে তাহলে সাপোর্ট করে কেমনে বুঝাইছে? তোমরা আমারে বলবা এই প্রথম বাক্যটার মধ্যে সাপোর্ট মানে সমর্থন, প্রথম বাক্যটার মধ্যে ফর দিয়ে কাউকে সাপোর্ট করছে নাকি খালি মিকে যুক্ত করছে? বলো। অবশ্যই মিকে খালি যুক্ত করছে, আর কিছু করে নাই। পরের বাক্যটা খেয়াল করো তো, আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি নাই, তাহলে আমার স্কুলে না যাওয়াটাকে কে সাপোর্ট করছে বা কে সমর্থন করছে? বলো। আমার স্কুলে না যাওয়াটাকে কে সমর্থন করছে? আমার সিকনেস মানে আমার অসুস্থতা। সেকেন্ড বাক্য দেখো, ফর দিয়ে কিন্তু তুমি কি করলে? সাপোর্ট করেছো, কিন্তু প্রথম বাক্যটার মধ্যে ফর দিয়ে কাউকে সাপোর্ট করা হয় নাই। তাহলে খুব সহজ করে যদি বলি, ফরের অর্থ যখন খালি জন্য হবে তখন ফরটা কি? ফরটা একটা প্রিপজিশন। আর ফরের অর্থ যখন কারণ হবে, তখন কারণ হলে সেটা কি হবে? সেটা একটা কনজাংশন। অনেকেই প্রশ্ন করতে পারে, দেখতেছি ফর, ফরের জায়গায় কি বিকজ দিলে হবে কিনা? হ্যাঁ, ফরের জায়গায় তুমি বিকজ দিতে পারবে, কিন্তু ফরের জায়গায় তুমি যদি বিকজ দিবা তাহলে সেটা আর কম্পাউন্ডে থাকবে না, সেটা কই চলে যাবে? কই যাবে? ফর বিকজ থাকলে কি হবে? বিকজ থাকলে সেটা কমপ্লেক্সে চলে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আশা করি ফরের ব্যাপারটা বুঝছো। তাহলে ফর দুইটা, একটা হচ্ছে প্রিপজিশন, একটা হচ্ছে কনজাংশন। প্রি পজিশন কারেক্ট বসে কোনো নাউন বা কোনো প্রোনাউনের পূর্বে বসে, আর কনজাংশন কোনটা? যেটা বাক্য যুক্ত করতেছে এখানে। আশা করি এটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে আসো এন্ড। এন্ড দিয়ে কি বলেছিলাম? এন্ড দিয়ে কিন্তু এডিশন, এন্ড এর আগে একটা বাক্য থাকতে হবে, পরে আরেকটা বাক্য থাকতে হবে। দেখো, আই ওয়েন্ট দেয়ার, যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, এন্ড ফাউন্ড হার। তোমরা বলো এই বাক্যটার মধ্যে কয়টা ভার্ব আছে? কয়টা বাক্য আছে? তাহলে এখানে ওয়েন্ট একটা ভার্ব আছে, ফাউন্ড একটা ভার্ব আছে, তাহলে দুটো দিয়ে আমি টেন্স দিতে পারি, এটিকে ফাইনালি বলা যায় কিনা? ওয়েন্ট এন্ড ফাউন্ড দুটি ফাইনালি বলা যায় কিনা? অবশ্যই যায়। তার মানে কি, এন্ড এর আগে ফাইনালি বা সম্বলিত একটা বাক্য আছে, এন্ড এর পরে ফাইনালি বা সম্বলিত আরেকটা বাক্য আছে, তাহলে এটা একটা সিম্পল বলা যাবে, এটা একটা সিম্পল বলা যাবে। তাহলে দুটো তুমি যুক্ত করলে, তাহলে এন্ড দিয়ে আসলে কি হয়? ইটস এডিশন, এ ডাবল ডি আই টি আই ও এন। ক্লিয়ার? তাহলে এন্ড দিয়ে কি হবে? এন্ড দিয়ে হবে এডিশন, এডিশন মানে যুক্ত করা। ওকে ফাইন। তাহলে কি কি হইলো? এফ এ এন। এবার চলে আসো এন। এন দিয়ে আমি কি বলছিলাম? এন দিয়ে বলেছিলাম নর, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে একটা একটা বাক্যের মধ্যে কখনো নর একা একা বসবে না, কখনো একটা বাক্যের মধ্যে নর একা একা বসবে না। নর হওয়া মানে অবশ্যই বাক্যের মধ্যে কি আসবে? কি আসবে? সেখানে অবশ্যই নাইদার আসবে। একটা বাক্য আমি লিখি যে নাইদার হি, তারপর হচ্ছে নর আই, তোমরা আমারে বলবা এখানে গো হবে নাকি গোজ হবে। যে নাইদার নর যখন থাকে তখন সেকেন্ডের সাবজেক্ট তার সাথে ম্যাচ করে আসলে ভার্ব হয়। তাহলে সেকেন্ড সাবজেক্ট কোনটা? আই, আই এর সাথে ম্যাচ করে কি হবে? এখানে গো হবে। তো বাক্য যদি ঘুরাই দিই, কেমনে ঘুরাই দিই? যে নাইদার আই, তারপর হচ্ছে নর হি, বলতো এবার কি হবে? এবার কি হবে? এবার হি এর সাথে কিন্তু এখানে গোজ হবে। দেখো, হি এর ভার্বটা না হয় তুমি গোজ দিচ্ছ, আই এর ভার্ব কই? তোমরা আমারে বলবা, আমাকে তোমরা বলবা যে আই এর ভার্বটা কই? আছে? অবশ্যই আছে। কি সেটা? সেটা হচ্ছে গো দেয়ার। তাহলে দেয় নাই কেন? দেয় নাই হচ্ছে দুজনের অ্যাকশন সেম, দুজনের অ্যাকশন সেম, দুজনের কাজ সেম, তাহলে পার্সনটা ডিফারেন্ট। একটা এখানে হি, একটা হচ্ছে আই। তাহলে বাক্যটার অর্থ কি দাঁড়ায়? আমিও সেখানে যাই নাই,
সেও সেখানে যায় নাই। তাহলে দুজনের মধ্যে কি কেউ গেছিল? আগে কনফার্ম করো। গেছিল? দুজনের মধ্যে কি কেউ গিয়েছিল সেখানে? কেউই তো জানে, তাহলে দুজনেই তো বাতিল। যদি বাতিল হয়ে যায় তাহলে বাতিলটা আমরা কি বলেছিলাম? হ্যাঁ, কাউরে যদি প্রপোজ করে যদি বাতিল করে দেয় কি বলে সেটাকে? রিজেকশন। মনে আছে? এখন তাহলে বুঝছো রিজেকশন কথাটা এখন বুঝো না আগে, এখন তাহলে বুঝে গেছো। তাই না? তাই না? বলো, শব্দের সাথে নাকি পরিচিত না? হ্যাঁ, হ্যাঁ, মিলে গেছে। একদম রিজেক্টেড। এখন প্রশ্ন হচ্ছে নর দিছি কেন আমি, নাইদার কেন দেই নাই? আচ্ছা, নাইদার তো একা একা বাক্যের মধ্যে বুঝতে পারে, এরকম কোনো বাক্য তুমি দেখছো যে নাইদার অফ দ্য বয়েজ কি হবে? গোজ হবে। নাইদার অফ দ্য বয়েজ গোজ দেয়ার, এরকম বাক্য দেখছো কিনা আগে কনফার্ম করো। তো তার মানে এই বাক্যটা আবার সিম্পল সেন্টেন্স, কিন্তু কিন্তু বাক্যটার মধ্যে নট থাকতে হবে। একটা বাক্যের মধ্যে নট থাকলে অবশ্যই কি আসবে? অবশ্যই নাইদার আসবে। যুক্তিটা ধরো এরকম, ধরো তোমার কি হয়েছে? তোমার ম্যালেরিয়া হয়েছে। আচ্ছা বলো তো, তোমার ম্যালেরিয়া হলে তোমার কি হবে? কি হবে বলো? তোমার জ্বর হবে। এখন ধরো তোমার তোমার জ্বর হয়েছে, জ্বর হওয়া তোমার মানে কি? তোমার ম্যালেরিয়া হয়েছে? হ্যাঁ, ম্যালেরিয়া হয়েছে। ম্যালেরিয়া তো হইতে পারে, কোভিডও তো হইতে পারে, দুইটা দিয়েই তো হইতে পারে, হইতেও পারে নাও হইতে পারে। ব্যাপারটা আসলে এরকম। কিরকম? যে তোমার যদি নর্থ থাকে, একটা বাক্যের মধ্যে যদি নর্থ থাকলে অবশ্যই কি আসবে বলো? নর্থ থাকলে অবশ্যই কি আসবে? অবশ্যই তোমার নাইদার আসবে। এখন তোমার যদি নাইদার আসে, তো নাইদার আসলে তাহলে কি? নর্থ তুমি দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এবার ক্লিয়ার? যুক্তিটা ক্লিয়ার হয়েছে? ধরতে পারছো কি কোথায় কি বলতে চাইছি আমি এখানে? সেই কথাটাই বললাম। নর হওয়া মানে অবশ্যই বাক্যের মধ্যে নাইদার আসবে। নর হওয়া মানে অবশ্যই বাক্যের মধ্যে নাইদার আসবে। কিন্তু নাইদার হওয়া মানে অবশ্যই বাক্যটার মধ্যে নর থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে নাইদার অফ দ্য বয়েজ, এখানে গোস, হ্যাঁ এখানে গোস হবে। আইদার অফ, নাইদার অফ, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব টেক আপ করে, মনে থাকে জানো। মাদি গো গো না, গোস হবে। নাইদার অফ দ্য বয়েজ গোস দেয়ার, আইদার অফ দ্য বয়েজ সেটাও গোস দেয়ার, এগুলো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটুকু ক্লিয়ার হয়েছে? ওকে ঠিক আছে, তাহলে নট দিয়ে কি বুঝালাম এটুকু। তারপর চলে আসো FAN, তারপর বি তে চলে আসি। খুব কঠিন একটা বাক্য লিখবো, এই বাক্যটা মানে এই জীবনে কেউ দেখো নাই। কিসের বাক্য? বাক্যটা ছিল এরকম যে হি ইজ পুয়ার বাট অনেস্ট, তাই না? বলো, এত কঠিন বাক্য কেমনে লেখে ব্রিটিশটা? কারণ ব্রিটিশে কাঠ করে দাঁড় করাইতে হবে, এত কঠিন বাক্য কেমনে লেখে? এই যে দেখো, এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। প্রশ্ন করতে পারে কেমনে কম্পাউন্ড? দুইটা বাক্য কই? এখানে হি ইজ পুয়ার, বাটের পরে কিন্তু এখানে হি ছিল কিন্তু একটা। দেখো, বাটের আগে একটা বাক্য আছে, বাটের পরে একটা বাক্য আছে, তাহলে এখানে বাট কনজাংশন হবে, ফাইন। কনজাংশন হয়েছে ঠিক আছে, কিন্তু বাট দিয়ে আমি কি বলছিলাম? অপোজ, অপোজ। এখন ভাবে হচ্ছে অপোজ মানেটা কি? এই অপোজ মানে কি জানো? অপোজ মানে হচ্ছে উল্টা। অপোজিশন নাম শোনেন না, বিরোধী দল, পার্টি অফ অপোজিশন এরকম বলি। অপোজ মানে হচ্ছে উল্টা। উল্টা কেমন? কেউ যদি গরিব হয় তার কিন্তু সৎ থাকার কথা না, তাহলে উল্টা হয়ে গেছে না? বাংলায় একটা কথা আছে যে অভাবে স্বভাব নষ্ট। তো গরিব হলে তার কিন্তু সৎ থাকার কথা না, চুরি করে সে। হি ইজ পুয়ার বাট অনেস্ট। একটা বাক্য লিখি, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, বাট didn't find her. I went there but didn't find her. আমি সেখানে গিয়েছিলাম কিন্তু তাকে খুঁজে পাই নাই। কেন গেছিলাম? খুঁজে পাওয়ার জন্য। তাহলে গেছিলাম কিন্তু পাই নাই, তাহলে উল্টা হয়ে গেছে না? আমি অনেক বুঝাচ্ছি বাট তারপরেও সে কম্পাউন্ড বাক্য বুঝতেছে না। তাহলে আমি অনেক বুঝাচ্ছি, এটা ব্যাপারটা কি, এটার ফলাফলটা কি, সে বুঝতে পারার কথা কিন্তু হয় না, তাহলে উল্টা হয়ে গেছে। তাহলে বাট দিয়ে উল্টা হয়, অপোজ হয়, এটা খুব ক্লিয়ার? তাহলে FANB। এবার চলে আসো উ দিয়ে। খুব কঠিন একটা বাক্য লিখি, দেখো তো এই বাক্যটা মনে এই জীবনে কোথাও মনে দেখো নাই, আজকে মনে প্রথম, তাই না? ডু অর ডাই। এত কঠিন বাক্য কেমনে লেখে বলো? খুব কঠিন একটা বাক্য হয়ে গেছে। এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। প্রশ্ন আসতে পারে কেমনে কম্পাউন্ড? এই যে দেখো, ডু এর আগে কিন্তু একটা ইউ আছে, তাহলে সাবজেক্ট ভার্ব, কোনো অবজেক্ট নাই, তার মানে একটা সিম্পল সেন্টেন্স। আবার দেখো ডাইরেক্টলি একটা আরেকটা ইউ আছে, তাহলে সাবজেক্ট ভার্ব কোনো অবজেক্ট না, একটা সিম্পল সেন্টেন্স। তাহলে দুটো সিম্পল অর দিয়ে যুক্ত করছো, তোমার মানে বলো অর এখানে কোন পার্টস স্পিচ? তাড়াতাড়ি বলো, অর কোন পার্টস স্পিচ এখানে? অর এখানে একটা কনজাংশন। ভেরি গুড। অর এখানে কি? অর এখানে একটা কনজাংশন। এখন প্রশ্ন হচ্ছে, আমি অর দিয়ে আমি কি বলছিলাম জানি? অপশন অথবা সিলেকশন। এটা আবার কেমন জিনিস? ভালো করে লজিক যুক্তি দিয়ে বুঝো। অপশন বা সিলেকশন, তোমরা আমারে বলবা এখানে কয়টা অপশন আছে? ডুয়ার এর মধ্যে কয়টা অপশন আছে? দুইটা অপশন আছে, কোনটা? একটা হচ্ছে করো বা মরবা, হয়তো করবা না হলে মরবা, এরকম কিছু একটা। অপশন দুইটা আছে, যে কোনো একটা চুজ করতে হবে না, হয়তো এটা হবে বা এটা হবে। এখানে সিলেকশনের কথাটা চলে আসছে। কথা বুঝছো নাকি বুঝো নাই? বা চেঞ্জ করতে বলি নাই, বাক্যগুলো চেঞ্জ করতে বলি না। এখন আজকে জাস্ট আমরা ধরতে শিখবো বাক্যগুলো কি সিম্পল আছে, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড আছে। ওকে, এইটুকু আমরা শিখে নিলাম। ডু অর ডাই এটা শিখলাম। তাহলে FANBU হয়েছে। এবার চলে আসো ওয়াই। এটা বাক্য দেখো, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, ইয়েট আই ডিডন্ট ফাইন্ড হার।
তাহলে আমাকে আগে বলবা ইয়েট কোন পার্টস অফ স্পিচ, এটা কনফার্ম করবো। এটার আগে একটা বাক্য আছে, পরে একটা বাক্য আছে, কি হবে ইয়েট? কনফার্ম একটা কনজাংশন। এখন ইয়েটটা আমি বলছিলাম কি, ইয়েটটা আমি অপোজের কথা বলছিলাম। এখন প্রশ্ন হচ্ছে অপোজ কেমনে? আমি সেখানে গিয়েছিলাম, কেন গেছিলাম? তাকে খুঁজে পাওয়ার জন্য, পাই নাই তো, তাহলে উল্টা হয়ে গেছে না? তাহলে দেখো তুমি যদি অপোজের কথা বলো, কনজাংশন যদি বলো, তাহলে ইয়েটের পরিবর্তে তুমি বাট ইউজ করতে পারবে। এগুলো আমরা দেখবো কানেক্টরস এর মধ্যে, কানেক্টরস যখন পড়াবো তখন আমরা দেখবো এটা পুরো বাটের মধ্যেই। ইয়েট এবং বাট পুরোপুরি সেম, দুটোই কি হয়, দুটোই যদি কনজাংশন হয়। তাহলে দেখো তো মোটামুটি অপোজের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার, নাকি এখন নো মাথার উপর দিয়ে যাচ্ছে কথা বললাম? ওকে, ঠিক আছে। আরেকটা বাক্য লিখি, শেষ শেষ বাক্য, সেটা হচ্ছে সো দিয়ে। কমন বাক্য লিখি, আই ওয়েন্ট দেয়ার সো আই ফাউন্ড হার। কি বুঝলাম? সো দিয়ে, সো একটা কনজাংশন, আগে বাক্য পরে বাক্য, তাহলে সো দিয়ে কি হবে? সো দিয়ে হলো রেজাল্ট। প্রশ্ন হচ্ছে রেজাল্ট কি? রেজাল্ট মানে কি? সেখানে যাওয়ার ফলাফলটা কি, তাহলে খুঁজে পাও। যাওয়ার ফলাফলটা যদি খুঁজে পাওয়া হয় তাহলে সো, তাহলে সেটা হচ্ছে রেজাল্ট। তাহলে বলো FAN, তারপরে BUY, সবগুলো ক্লিয়ার? F দিয়ে ফর দিয়ে ছিল সাপোর্ট, A ফর অ্যান্ড দিয়ে ছিল অ্যাডিশন, N ফর নর দিয়ে ছিল রিজেকশন, P ফর বাট দিয়ে ছিল অপোজ, U ফর অর বা আদারওয়াইজ অপশন বা সিলেকশন, Y ফর ইয়েট দিয়ে হচ্ছে অপোজ, আর S ফর সো। কি করতে হবে? এটা বাক্য যুক্ত করতে হবে, আগে বাক্য পরে বাক্য, এবং এগুলো কি হবে, প্রত্যেকটা একটা কনজাংশন হতে হবে। যদি হয় তাহলে এগুলো কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। দ্যাটস ইট। কমপ্লেক্স, কমপ্লেক্সটা কি? কমপ্লেক্সটা বলা হয় জটিল, জটিল বাক্যগুলো থাকবে। জটিল বাক্যগুলো কেমনে থাকবে, কি কি থাকবে জটিল বাক্যগুলোর মধ্যে? অল অল WS কোশ্চেন ওয়ার্ডস গুলো থাকবে। টোটাল 9টা আছে, এগুলো বাক্যের মধ্যে থাকলেই হবে না। এগুলো কিসের মধ্যে কাজ করতে হবে? এগুলো হয়তো রিলেটিভ প্রোনাউন হতে হবে অথবা রিলেটিভ অ্যাডভার্ব হতে হবে। এখন চলে আসো 9টা কি কি আছে লিখিত, 9টা কি কি বলো তো দেখি। W দিয়ে 8টা, একটা হচ্ছে হু, হুম, তারপর হচ্ছে হোয়েন, হোয়ার, হোয়াট, হুইচ, হোজ, তারপরে তারপর কি, ওয়াই। 1 2 3 4 5 6 7 8, আরেকটা কি, আরেকটা হচ্ছে হাউ। এই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 9টা, থাকলেই হবে না। রিলেটিভ প্রোনাউন কি আর অ্যাডভার্ব সেটা পরে বলতেছি। এখন দেখো আমি যদি একটা বাক্য বলি যে হু আর ইউ, এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স? বলো, কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমি যদি বলি যে ইট ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক, এখানে বলো এখানে কি, এখানে কিন্তু এটা রিলেটিভ প্রোনাউন। কেন? কারণ আগেরটার সাথে পরেরটাকে যুক্ত করছে, রিলেট করেছে এখানে। আরেকটা বাক্য লিখি, ইট ইজ হেলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েল। এই বাক্যটা অনেকের কাছে পরিচিত হওয়ার কথা। এটা কি? এটা একটা রিলেটিভ প্রোনাউন, আগেরটার সাথে পরেরটা যুক্ত করছে। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো বুঝতে পারছো আশা করি। অনেকের কাছে হয়তো নতুন লাগতেছে, একটু ধৈর্য ধরে শোনো আগে কথাগুলো, তারপর তুমি কিছুক্ষণ পরে টের পাবা। এখন হয়তো বুঝতেছো না, অনেকে হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে একদম, যারা নতুন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখতেছো। এটা একটু কষ্ট করে ধৈর্য করে ভালো করে আবার দেখবা, যারা এখনো বুঝতেছো না। আমি কিন্তু সবচেয়ে ইজি করে বুঝাচ্ছি এখানে। এখন তুমি যদি না বুঝতে পারো, তোমার কোন কোন বেশ কিছু জায়গায় সমস্যা আছে, তাহলে তুমি যে প্রিপজিশন কনজাংশন ওটা ভালো করে বুঝো না, ওটাকে ট্র্যাক করবা। তারপর ফাইনিট নন ফাইনিট ওইটা একটু ভালো করে পড়বা। এই জায়গাগুলো আগে দেখতে হবে। এগুলো না দেখলে তুমি সামনে অ্যাপ্রোচ করতে পারবে না কিন্তু এগুলো। তোমার সিম্পল কমপ্লেক্স তোমার মজাও লাগবে না এগুলো। তুমি একটা বাক্য দেখে বুঝতেও পারবে না বাক্যটা কি সিম্পল আছে কমপ্লেক্স কম্পাউন্ড আছে, বুঝবাও না। আচ্ছা, তারপরে দেখি, তারপরে আমরা দেখবো সেটা হচ্ছে দো অথবা অলদো কমপ্লেক্স। এগুলো আমরা কি যদিও হবে, যদিও অর্থ হয়। তারপর কি থাকবে? তারপর হচ্ছে কন্ডিশনালস। একজন বলছে যারা নাইনে তারা বুঝে না। হ্যাঁ, তখন সবাই বুঝবে না তা না, তা না কিন্তু প্রিপজিশন কনজাংশন শুধু আজকে তো না, প্রথম ক্লাসে পড়াইছি না। মানে ফাইনাইট ভার্বটা হয়তো নতুন হইতে পারে নাকি। তারপর সেটা হচ্ছে কন্ডিশনালস। সব ধরনের কন্ডিশনালস গুলো হইতে পারে। এগুলো ইফ দিয়ে হইতে পারে, এগুলো এস দিয়ে হইতে পারে, এগুলো সিন্স দিয়ে হইতে পারে, এগুলো আনলেস দিয়ে হইতে পারে, বিকজ দিয়ে হইতে পারে, আরো অনেক অনেক আছে এরকম, অনেক অনেক আছে কন্ডিশনালস গুলো। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখন একটা বাক্য ধরবো কেমনে আসবে? এতক্ষণ যাবত 1 ঘন্টা যাবত মোটামুটি আমি বকবক করছি একটা ছোট্ট একটা জিনিস শিখার জন্য। কি সেই জিনিস? দেখো একটা ম্যাজিক শিখাই দিই।
ডায়াগ্রাম শিখাই দিই। এই ডায়াগ্রাম তুমি যদি ভালো করে অ্যাপ্লাই করতে পারো, তুমি খুব স্মুথ এন্ড স্মার্টলি অনায়াসে তুমি ধরতে পারবে একটা বাক্য সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, খুব স্মুথ এন্ড স্মার্টলি। কিভাবে? তোমরা আমার বলো, ফাইনাইট ভার্ব যদি একটা হয় তাহলে বাক্যটা কি হবে? ফাইনাইট ভার্ব যদি একটার বেশি হয় তাহলে প্রথমে তুমি কি চেক করবা বাক্যটার মধ্যে কি আছে, বাক্যটার মধ্যে কোনো ফ্যান ভয়েস আছে কিনা। যদি কোনো ফ্যান ভয়েস থাকে, ফ্যান ভয়েস জানি কোন পার্সন স্পিচ হওয়া লাগবে, কনজাংশন। যদি ফ্যান ভয়েস থেকে থাকে তাহলে সেই বাক্যগুলো কি হবে বলো? কিছু মানে থাকবে, কি হবে? সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। ভেরি গুড। এবার যদি কোনো ফ্যান ভয়েস না থাকে তাহলে সেটা কি হবে? সেটা একটা কমপ্লেক্স। শেষ। বিলিভ মি, এই ছোট্ট ডায়াগ্রামটা যার মাথায় থাকবে সে খুব ইজিলি, খুব স্মুথ এন্ড স্মার্টলি, উইদাউট এনি হেসিটেশন, সে খুব স্মুথ এন্ড স্মার্টলি ধরতে পারবে একটা বাক্য সিম্পল আছে, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড আছে। চলো একটু আমরা দেখি। ধর একটা বাক্য পরীক্ষায় আসলো, একটা বাক্য, কঠিন একটা বাক্য পরীক্ষায় আসলো, কি সেটা? ইফ আই গো, তারপরে হি উইল কাম। এখন তোমার তোমার আমি জিজ্ঞেস করলাম যে বাক্যটা কিসে আছে, এটা কি সিম্পল আছে, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। সিস্টেম কি? ভার্বগুলো ট্র্যাক করো। এই যে একটা ভার্ব, উইল কাম হচ্ছে আরেকটা ভার্ব। উইল কামের সাবজেক্ট কে, সেটা হচ্ছে হি, তাহলে সাবজেক্ট সাথে এগ্রি করা, এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে গো এর সাবজেক্ট কে, সেটা হচ্ছে আই, এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট কি একটা নাকি দুইটা বলো? কয়টা ফাইনাইট এখানে? দুইটা। তাহলে এটা কি সিম্পলে আছে? আমি কি সিম্পলে যাবো? যাবো না। তাহলে ওয়ান প্লাস, তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাসে এখানে কোন কোন ফ্যান ভয়েস আছে? নাই। তাহলে ফ্যান ভয়েস না থাকলে বাক্যটা কিসে আছে বলো? এই একটা কমপ্লেক্স। দেখো কত ইজিলি বের করতে পারতেছি। তাহলে এখন তাহলে দুইটা পোল দিব, পোলের পর আমরা ব্রেকে যাবো। আমি কিচ্ছু পারি না, আমি একদম পুরো নতুন। এখন আমি কেমনে কি করবো এই বাক্যটা? অনেকেই হয়তো কি করতেছো, মনের মাধ্যমে মিশে হয়তো লাইনটা পড়তেছো। A recent survey shows that during the last 20 years teenagers have gone through significant changes in choosing their pastimes. This is a complex compound simple। অভিনয় করতেছে আমি, দেখো। A recent survey shows, একটা সাম্প্রতিক সার্ভে বলতেছে, দেখাচ্ছে যে during the last 20 years, গত 20 বছর ধরে টিনেজার্সরা have gone through, কি কেমন কেমন যে লাগতেছে এগুলো। দেই একটা, তাই না? তাই না? বলো না এরকম না? এরকম করছো না বলো? এবার যারা ভালো করে দেখতেছো তারা খুব ভালো করে পারছো। এবার স্মার্ট অ্যাপ্রোচ কেমনে? স্মার্ট অ্যাপ্রোচ কেমনে? ভার্ব খুঁজে ফেলবে বাক্যটার মধ্যে। শোজ আছে একটা, হ্যাভ গন আছে একটা। তাহলে বাক্যটার মধ্যে দুইটা ভার্ব আছে, ঠিক কি না? এটা কনফার্ম করবো আগে তোমাকে। এই বাক্যটার মধ্যে দুইটা ভার্ব আছে, ইয়েস নো, এটা কনফার্ম করো। নাকি ভার্ব এখন চিনাইতে হবে আবার? ওকে ফাইন। এবার এখন আমাকে বলো, সৌজ যেহেতু আছে তাহলে এটা অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রি, সার্ভে পারপাস সিঙ্গুলারে। এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট বলো? অবশ্যই ফাইনাইট ভার্ব। ভেরি গুড। তারপর এখানে হ্যাভ গন, তাহলে হ্যাভ গন কার সাথে এগ্রি করলো? টিনেজার্স সাথে হ্যাভ গ্রন। ফাইনাইট নাকি নন ফাইনাইট বলো বলো বলো? এটা আরেকটা ফাইনাইট। তাহলে পুরো বাক্যের মধ্যে ফাইনাইট কয়টা আছে? একটা নাকি দুইটা? দুইটা। তাহলে কি সিম্পল হবে? সিম্পলটা তাহলে প্রথমে বাদ। দুইটা ফাইনাইট আছে, কোনো ফ্যান ভয়েস কি আছে? হ্যাঁ, দুটো কোনো ফ্যান ভয়েস কি মাঝখানে দিছে? এফ এ এন বি ওয়াইস কোনো ফ্যান ভয়েস, তাহলে কনফার্ম কি হবে? কনফার্ম একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এবার ক্লিয়ার? একটা জিনিস খেয়াল করছো? হ্যাঁ, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? কি সেটা? যে আমি এই লাইনটা যে ভালো করেই পড়ি নাই, খালি আমি ভার্বগুলো ট্র্যাক করছি আগে, ভার্বগুলো খুঁজে বের করছি, ভার্বগুলো ফাইন্ড নট ফাইন্ড চেক করছি, তারপর অ্যান্সার বের করে ফেলছি। আমি লাইনটা কিন্তু ভালো করে পড়ি নাই, অর্থটাও ভালো করে খেয়াল করি। এটা ক্লিয়ার হয়েছে নাকি ঝামেলা আছে বলো? একজন বলছে সি নাম্বার অপশনটা পুরোপুরি রিডিকুলাস। আচ্ছা, দেখি তো। ফেলস, মাইকেল ফেলস, এই বাক্যটা এটা কি বই থেকে দিছে কিনা আগে কনফার্ম করো তো দেখি। এটা বই থেকে দিছে কিনা আগে কনফার্ম করো, হ্যাঁ বা না। ওকে, এইবার তাহলে অ্যান্সার করার পালা বই থেকে। সবাই স্লাইড দেখে অ্যান্সার করো। আবার বলতেছি, সবাই স্লাইড দেখে অ্যান্সার করো। পোলের অ্যান্সার না, পোলের মধ্যে খালি এবিসিডি অ্যান্সার করো। পোলের অপশন ডিতে দেখো সিম্পল কম্পাউন্ড। পোলের অপশনে ডিতে কি লিখছে? সিম্পল কম্পাউন্ড না, কমপ্লেক্স কম্পাউন্ড হবে। হ্যাঁ, পোলের অপশন ডি এর মধ্যে সিম্পল কম্পাউন্ড না, কমপ্লেক্স কম্পাউন্ড হবে। ওইটা ধরে তাহলে ডি নাম্বারটা কারেকশন করা আছে। এবার তাহলে অ্যান্সার করবে। ভার্ব খুঁজি আগে। ভার্ব নাম্বার 1, ভার্ব নাম্বার 2, ভার্ব নাম্বার 3। ঠিক বলছি না ভুল বলছি আগে এটা কনফার্ম করো। তাহলে বাক্যটার মধ্যে তিনটা ভার্ব আছে, এম আই রাইট অর রং? একটা হচ্ছে ওন, উইনের পাস্ট টেন্স দেওয়া আছে, একটা সেইজ, একটা হচ্ছে হি উইল রেস। হি
হি উইল নেভার রেস। রেস কিন্তু এখানে নাউন না, রেস কিন্তু এখানে একটা ভার্ব। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে কয়টা? তিনটা ভার্ব। এখন তোমরা আমারে বলবা তিনটার মধ্যে ফাইনাইট কয়টা আছে? ফাইনাইট বলো, তাড়াতাড়ি বলবা। ওনের সাথে ফেলস, ফাইনাইট থেকে নন ফাইনাইট? অবশ্যই ফাইনাইট। কি এর সাথে সেইজ, ফাইনাইট থেকে নন ফাইনাইট? বলো। অবশ্যই ফাইনাইট। তারপরে হি এর পরে উইল রেস, ফাইনাইট থেকে নন ফাইনাইট? অবশ্যই ফাইনাইট। ফাইনাইট এখানে তিনটা আছে, ঝামেলা তো এখানে হয়ে গেল আসলে। ভালো করে তাকাও, এন্ড আছে, এন্ড এর আগে একটা বাক্য আছে, এন্ড এর পরে একটা বাক্য আছে, তাহলে এন্ড থাকার কারণে এই বাক্যটা কি হবে? এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু হি সেইজ, এখানে একটা দ্যাট আছে কিন্তু, করে দেখো। সে বলেছিল যে হি উইল নেভার রেস এগেইন, সে বলেছে যে সে কখনো আবার দৌড়াবে না। তাহলে দেখো, এখানে একটা ফাইনাইট, এখানে একটা ফাইনাইট, দুইটা ফাইনাইট আছে, কিন্তু মাঝখানে কোনো ফ্যান বয়েজ নাই, আছে? মাঝখানে কোনো ফ্যান বয়েজ আছে? নাই। তার মানে এখানে একটা বাক্য আছে, এখানে একটা বাক্য, কোনো ফ্যান বয়েজ নাই, তাহলে যুক্ত করলো কি দ্যাট দিয়া? যদি হয় তাহলে এটা কি? এটা একটা কমপ্লেক্স এখানে। তার মানে এখানে একটা কমপ্লেক্স আর এন্ড এর জন্য একটা কম্পাউন্ড, তাহলে মিলে কি? তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। দ্যাটস ইট। বলছো তো যে বইয়ের বাইরে থেকে আসছে, দেখছেন কোত্থেকে দেয়, একদম সাইজ করে দিবে, কিন্তু একদম কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে একদম পুরো সাইজ করে দিবে। লিখি তো আরেকটা বাক্য লিখি, অনেকে অত বুঝোই নাই। দো আই, দো হি, দেখো একটা বাক্য লিখি, তারপর আমরা ব্রেকে যাচ্ছি। দো হি, ভালো করে বুঝো। দো হি ওয়াজ বিজি, দো হি ওয়াজ বিজি, দো হি ওয়াজ বিজি, তারপরে আই ওয়েন্ট, I went and he gave me time. যদিও সে ব্যস্ত ছিল, আমি গেছিলাম এবং আমাকে সময় দিয়েছিল। ভালো করে বাক্যগুলো পড়ো। ভার্ব নাম্বার 1, ভার্ব নাম্বার 2 এন্ড ভার্ব নাম্বার 3, তিনটাই ফাইনাইট ভার্ব। ঠিক বলছি না ভুল বলছি? তিনটাই ফাইনাইট ভার্ব, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এবার এটা একটা ফাইনাইট ভার্ব, তো তিনটাই ফাইনাইট ভার্ব। এখানে এন্ড আছে, এন্ড এর আগে একটা বাক্য আছে, এন্ড এর পরে একটা বাক্য আছে, কি হবে এটা? কি হবে এখানে? কি হবে এখানে? একটা কম্পাউন্ড হবে। এবার আসো, দো অলদো, মনে আছে? দো এর পরে একটা বাক্য আর একটা বাক্য আছে, তাহলে তাহলে কি হবে এটা? দো এর কারণে কি হবে? এটা একটা কমপ্লেক্স। তাহলে দুটো একসাথে যদি মিলাও তাহলে কি হবে? দিস ইজ কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এবার ক্লিয়ার নাকি মাথার উপর দিয়ে গেছে? এজন্য হাসি ঠাট্টা করলো, ইট ইজ রিডিকুলাস। না রে ভাই, দিস ইজ রিডিকুলাস না। আপনার টেক্সট বুকে খুলে দেখেন, এই কমপ্লেক্স কম্পাউন্ডে অনেক অনেক বাক্য আছে। আমি মিনিমাম 50টা বাক্য তোমার টেক্সট বুক থেকে দেখাইতে পারবো, এগুলো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, শিহাবের একটি প্রশ্ন ছিল, এলয় থাকলে কখন কিভাবে বুঝবো কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব, না এটা নিয়ে একটা কোশ্চেন। তো এটা অনেক ইজি একটা বিষয়, তবু অনেকেরই ঝামেলা থাকতে পারে, তাই না? অনেকেরই ঝামেলা থাকতে পারে। আমরা জানি সাধারণত এলয় থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, সাধারণত এলয় থাকলে অ্যাডভার্ব হয়, কিন্তু এলয় থাকলে অ্যাডজেক্টিভ হবে। সেটা কখন হবে? যখন নাউনের সাথে এলয় যুক্ত হবে। তাহলে নাউনের সাথে এলয় যুক্ত হলে আজকে থেকে মনে রাখবো সবাই, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? নাউনের সাথে এলয় যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে একটি নাউন, এলয় যুক্ত করে দাও, হবে ফ্রেন্ডলি, অ্যাডজেক্টিভ হলো না? তারপর শব্দ হচ্ছে, হ্যাঁ ধরো শব্দ হচ্ছে মাদার, মাদার হচ্ছে কি? মাদার হচ্ছে নাউন, তাহলে নাউনের সাথে এলয় যুক্ত করে দাও, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে মাদারলি। তাহলে ফাদার হচ্ছে নাউন, নাউনের সাথে এলয় যুক্ত করো, ফাদারলি। ঠিক আছে? তারপর হচ্ছে ব্রাদার, ব্রাদার হচ্ছে নাউন, নাউনের সাথে এলয় যুক্ত করো, মাদার, ব্রাদারলি, তাহলে এটাও অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে লাভ, লাভ হচ্ছে নাউন, নাউন হিসেবে ইউজ হয়ে থাকে। অনেকে বলতে পারো ভার্ব হয়, লাভ তো ভার্বও হয়। ভার্বের সাথে কখনো এলয় হয় না, এটা মনে রেখো। তাহলে গো হচ্ছে একটি ভার্ব, হয়ে যেত গলি। ডু হচ্ছে একটি ভার্ব, হয়ে যাবে ডুলি, তাই না? এই ডলি, ডোলা, ডুলি, তারপর হচ্ছে এই গলি, টলি, এরকম হবে না সাধারণত। ঠিক আছে? কারণ ভার্বের সাথে সাধারণত এলয় হয় না। তো লাভের সাথে এলয় হবে তখনই যখন লাভটা নাউন হিসেবে ইউজ হবে। ঠিক আছে? তাহলে লাভ থেকে লাভলি, আমরা বলি না লাভলি, লাভলি বার্ড। হ্যাঁ, তাহলে লাভলি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ঠিক আছে? মনে থাকে যেন। এরপর হচ্ছে ধরো
আচ্ছা, হোম হোম হচ্ছে একটি নাউন, তাহলে হোমের সাথে এলয় যুক্ত করে দাও, হয়ে যাবে হোমলি। তাহলে নাউনের সাথে এলয় যুক্ত করলে কি হচ্ছে, শব্দগুলো অ্যাজেটিভ হচ্ছে, তাই না? এটা কিন্তু একদম ইজি একটা বিষয়। আবার মনে রাখতে হবে অ্যাজেটিভের সাথে এলয় যুক্ত করে দিলে তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। এখন আমরা তো এতক্ষণ অ্যাজেটিভ করেছি কি, মাদারলি, ফাদারলি, ব্রাদারলি, লাভলি, লাইকলি, কস্টলি, কাওয়ার্ডলি, তারপর হচ্ছে স্কলারলি, এরকম শব্দগুলো হোমলি। এখন কি আমরা হোম লিলি করে দিব? অ্যাজেটিভের সাথে এলয় হোম লিলি, মাদার লিলি, ফাদার লিলি, লাভ লিলি, ব্রাদার লিলি। বলো তো এগুলো খাপ্পা না বেখাপ্পা? যখন আমরা অ্যাজেটিভের সাথে, তার মানে এখানে একটা বিষয় হচ্ছে এক মুরগি কয়বার জবাই দেয়া যায় বলো তো? এক মুরগি কয়বার জবাই দিবা তোমরা? একবার না দুইবার? একবার। তাহলে দ্বিতীয়বার এটা জবাই দেওয়ার কোনো মানে হয় না। এগুলো অনর্থক, বেহুদা, হুদা, আহুদা সব। ঠিক আছে? তাহলে একবার জবাই দেয়া যাবে একটা মুরগি। একবার। সেটা যদি মানে মৃত্যুর আগ পর্যন্ত, তখন তুমি অনেকবার দাও, সেটা সমস্যা নেই। কিন্তু জবাই দিলে সেটার মাথা আলাদা হয়ে গেল। এখন কি করবা? আবার জবাই দিবে? না। তাহলে এক মুরগি একবার। তাহলে ফ্রেন্ড হচ্ছে মুরগি। ফ্রেন্ড কি? মুরগি। একবার জবাই দিলাম, হলো ফ্রেন্ডলি। এখন এই মুরগিকে আরেকবার জবাই দিতে পারবা? নো, নেভার। তাহলে ফ্রেন্ড লিলি করা যাবে? না, ফ্রেন্ড লিলি তাহলে ৩ বার করলে ফ্রেন্ড লিলি করে ফেলো তুমি। তাহলে তো আরো ভালো হবে, তাই না? আচ্ছা, তাহলে বিষয়টা খেয়াল রাখতে হবে। এক মুরগি ২ বার জবাই দেওয়ার দরকার নেই। এখন নতুন মুরগি নিয়ে আসবো আমরা, তাই না? নতুন মুরগি কি? যেমন বিউটিফুল, বিউটিফুল থেকে বিউটিফুলি। তাহলে দেখো বিউটিফুল কি অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ এর সাথে আমরা এলয় যুক্ত করলাম, হলো অ্যাডভার্ব। বিউটিফুলিটা কি? অ্যাডভার্ব। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছে বিষয়টা। তাহলে বিউটিফুল থেকে বিউটিফুলি, কেয়ারফুল থেকে কেয়ারফুলি, কি নরমাল থেকে নরমালি, জেনারেল থেকে জেনারেলি, অকেশনাল থেকে অকেশনালি, পার্সোনাল থেকে পার্সোনালি, ইন্ডিভিজুয়াল থেকে ইন্ডিভিজুয়ালি, লোকাল থেকে লোকালি, কি এরকম না? তারপর হচ্ছে পারফেক্ট থেকে পারফেক্টলি, কুইক থেকে কুইকলি, হাই থেকে হাইলি, লার্জ থেকে লার্জলি, স্লো থেকে স্লোলি, এরকম অনেক শব্দ আছে। তারপর হচ্ছে বিজি থেকে বিজিলি, ইজি থেকে ইজিলি, বুঝছি থেকে বুঝছিলি, তাই না? এই সবাই কি বুঝতে পেরেছি নাকি আমি একাই বকবক করছি? আচ্ছা বলো তো, আমি কি কাউকে গালি দিয়েছি? না, তাহলে হাসো কেন তোমরা? ওকে, তাহলে বিষয়টি ক্লিয়ার আশা করি। আর শিহাবের প্রশ্নের উত্তর তো পেয়েছো। সো আশা করি আজকের পর থেকে আর কখনো কোনোদিন প্রবলেম হবে না ইনশাল্লাহ। কখন এলয় এলয় যুক্ত হলে কখন অ্যাডজেক্টিভ হয়, কখন অ্যাডভার্ব হয়। নাউনের সাথে হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে হলে অ্যাডভার্ব। ঠিক আছে, একদম ক্লিয়ার না? ওকে। এরপর আরেকটি কোশ্চেনের জবাব না দিলেই নয়। বিষয়টা হচ্ছে এই নাইদার অফ দা বয়েজ গোজ কেন হবে? এটা নিয়ে যে এত মাথা ব্যথা, বুঝলাম না। ভাইয়া কিন্তু ক্লিয়ার করেছে, তারপরেও এত মাথা ব্যথা সবার, অনেকেরই অনেকেরই। কি পরিমাণ কমেন্ট যে আসলো কিউএনএ, বলার ভাষা নেই। মানে নাইদার অফ দা বয়েজ, বয়েজ এর পরে গোজ কেন হবে? এই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এটা আসলে অনেক বড় একটা টপিক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দ্যাট মিনস রাইট ফর্ম অফ ভার্বস। সো রাইট ফর্ম অফ ভার্বের পার্টে কি আমরা ডিটেইলস শিখে নেব ইনশাল্লাহ। সব ধরনের প্রবলেম সলিউশন হয়ে যাবে। ওকে, তো জাস্ট আমি এতটুকু বলে দিচ্ছি। যদি আমি বলি ওয়ান অফ দ্য ম্যানগোস, বলো তো সাবজেক্ট কি? ম্যানগোস নাকি ওয়ান? ওয়ান অফ দ্য ম্যানগোস, আমগুলোর একটি, আমগুলোর একটি, বলো সাবজেক্ট কি? একটি, একটি না? একটি। তাহলে নাইদার অফ দ্য বয়েজ, নাইদার অফ দ্য বয়েজ, ছেলেদের কেহই না। আচ্ছা, এখানে যদি নাইদার বাদ দাও, যদি ওয়ান দিতাম, ওয়ান অফ দ্য বয়েজ মানে ছেলেদের একজন, তাহলে সাবজেক্ট কি? এক নাকি অনেক? বয়েজ কি সাবজেক্ট নাকি একজন সাবজেক্ট? নাইদার অফ দ্য বয়েজ মানে ওয়ান অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ মানে ছেলেদের একজন। ওয়ান অফ দ্য ম্যানগোস, আমগুলোর একটি। ওয়ান অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলোর একটি। ওয়ান অফ দ্য ট্রিজ, গাছগুলোর একটি। তাহলে নাইদার অফ দ্য ট্রিজ, গাছগুলোর একটিও না। বোঝা গেল? নাইদার অফ দ্য বয়েজ মানে বয়েজ গুলোর একজনও না। একজনও না, তার মানে সাবজেক্ট হচ্ছে একজন, তার মানে নাইদার। বুঝতে পারলাম? তাহলে ওয়ান থাকলে, ইচ থাকলে, আইদার থাকলে, নাইদার থাকলে, এভরি থাকলে, নান থাকলে, এগুলোর জন্য সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার। এটা আবার ট্যাগ কোশ্চেনে নিবা না কিন্তু, বি কেয়ারফুল। ট্যাগে নিলে কিন্তু আবার সাবজেক্ট প্লুরাল হয়ে যাবে। বাট রাইট রাইট ফর্ম অফ ভার্বস এর বিষয়টা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বস গুলো হচ্ছে মিয়া বিবি রাজি, এখন লাগবে কাজী। মানে বিষয়টা হচ্ছে এরকম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের সাথে ভার্বের বিয়ে করিয়ে দেওয়া। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে সাবজেক্ট আর ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু নাইদার অফ দ্য বয়েজ সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে নাইদার, নাইদার হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ভার্বটা হবে গোজ। আর সিঙ্গুলার ভার্ব কি আর হয় না ইজ হয়? বলো বলো। ইজ হয়। ওয়্যার হয় নাকি ওয়াজ হয়? ওয়াজ হয়। সিঙ্গুলার ভার্ব কি হ্যাভ হয় নাকি হ্যাজ হয়? হ্যাজ হয়। সিঙ্গুলার ভার্ব কি ডু হয় নাকি ডাজ হয়? ডাজ, থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ডাজ হবে। তাহলে ডু হবে না ডাজ হবে? ডাজ। মেক হবে না মেক্স হবে? মেক্স। গিভ হবে না গিভস হবে? গিভস। লুক হবে না লুকস হবে? লুকস। কাম হবে না কামস হবে? কামস। গো হবে না গোস হবে? গোস। ডু হবে না ডোস হবে? ডাজ হবে। কি হবে? ডোজ কেন, কে ডোজ কেন বলো? ডু হবে না, ডু হবে না ডাজ হবে?
ডাজ হবে, তাহলে গো হবে না গাছ হবে? গোজ হবে। ঠিক আছে? বুঝতে পারলাম না? একদম ক্লিয়ার তো নাকি? না এখনো প্রবলেম আছে? যাদের মনের ভিতর অনেক ক্যাতকুতু ছিল এই বয়েজ এর পরে গোজ কেন হলো সিঙ্গুলার? কিন্তু বয়েজ এর জন্য কি সিঙ্গুলার গোজ হলো বলো? কোনোভাবেই না। নো, নেভার, নেভার এভার। বয়েজ এর জন্য না। কারণ অন অফ দ্য বয়েজ, নাইদার অফ দ্য বয়েজ, আইদার অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ। এখানে সাবজেক্ট হচ্ছে ইচ, নাইদার। ঠিক আছে? সিঙ্গুলার। আমি আর দুই একটা বাক্য দিয়ে তারপর আমরা কই চলে যাবো, আমরা ফার্স্ট পেপারে চলে যাবো। দুই একটা বাক্য লিখি। এটা হচ্ছে আই কুড নট গো টু স্কুল অ্যাজ আই ওয়াজ ইল। বলতো বাক্যটা কি সিম্পল আছে কমপ্লেক্স? সিম্পল হলে এস লিখবা, কমপ্লেক্স হলে সি এক্স লিখবা, আর কম্পাউন্ড হলে সিটি লিখবা। বাক্য কয়টা আছে? কুড নট গো, এখানে একটা, ওয়াজ হচ্ছে আরেকটা। ওয়াজ এর এটা কি ফাইনাইট ভার্ব, কুড নট গো এর সাবজেক্ট কে সেটা হচ্ছে আই, এটাও একটা ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব দুটো আছে। কোনো ফ্যান বয়েস কি আছে? হ্যাঁ, কোনো ফ্যান বয়েস কি আছে বলো? যদি কোনো ফ্যান বয়েস না থাকে তাহলে ফাইনাইট আছে দুইটা, তাহলে কি হবে বাক্যটা? কি হবে? কমপ্লেক্স হবে। এখন যদি পরীক্ষায় আসে বাক্যটা কি করতে বলবে বলতো? এই বাক্যটা যেহেতু কমপ্লেক্সে আছে, এটা কি করতে বলবে পরীক্ষায়? এবার পরীক্ষা বলবে মেক ইট সিম্পল অথবা মেক ইট কম্পাউন্ড। ক্লিয়ার? কি করতে বলে সেটা তো পড়ার আগে তোমার সেন্টেন্স দেখে চিনতে হবে। সবগুলো যে নিয়মের মধ্যে পড়বে এরকম কিন্তু না। ঠিক আছে? বোর্ড পরীক্ষা হয়তো এরকম করে না, কিন্তু ভবিষ্যতে যারা নটরডেমে হোলি ক্রসে পরীক্ষা দিবা বা পরবর্তীতে ইউনিভার্সিটি লেভেলে পরীক্ষা যখন দিবা, তখন দেখবা ওরা টিচাররা কত চালাক। দেখবে একটা সিম্পল সেন্টেন্সে বলবে এটা সিম্পল বানাও, তখন তুমি তো বাবা ইস কি জানি করলো, সিম্পলে দেখবা এই বাক্যটাই দিবে, দিবে বলবে কি জানো, এই বাক্যটা কমপ্লেক্স বানাও। এখন তোমার বলো তো বাক্যটা অলরেডি কিসে আছে? হ্যাঁ, কিসে আছে বাক্যটা? অলরেডি কমপ্লেক্স আছে। কিন্তু তুমি যদি পুরো না বুঝে এটা কমপ্লেক্স আছে, তুমি তো ঘুরে পেঁচে কি করবা? তুমি আবার ঘুরে পেঁচে চেষ্টা করবে কেমনি কমপ্লেক্স বানানো যায়। হ্যাঁ, তাহলে বুঝছো কাহিনীগুলো কোন জায়গায় করে? এগুলো পড়ে কিন্তু আগে চিনতে হবে। পড়ে চিনতে না পারলে অনেক সমস্যা হবে। যেটা কমপ্লেক্স আছে অ্যান্সার তো কমপ্লেক্সই দিবা, বলবা এটা এটা ইটসেলফ একটা কমপ্লেক্স। অ্যান্সার লিখবো কি? অ্যান্সার কি লিখবা? এটা ইটস ইটসেলফ এ কমপ্লেক্স সেন্টেন্স। ইটসেলফ এ কমপ্লেক্স সেন্টেন্স। শেষ। আমরা কই যাবো এখন? পেপার 1 এর মধ্যে একটা প্যাসেজ যাবো, সেটা কই? কি দিয়ে পড়বো এটা বলো? একটা মাইকেল ফেলপস দিয়ে পড়বো? আচ্ছা, এটা দিয়ে পড়ি আমরা, না? ইয়োগাটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে সবার জন্য, নাকি নাকি ইয়োগা পড়বো বলো কোনটা? ইয়োগা পড়বো নাকি মাইকেল ফেলপস এটা পড়বো? কোনটা পড়বো? যে কোনো একটা পড়বো। আচ্ছা, ইয়োগা ইয়োগা যেতেছে। কোনটা? যে কোনো একটা, যে কোনো একটা করবো, ইয়োগা অথবা মাইকেল ফেলপস, যে কোনো একটা করবো। কোনটা করবো? দুটাই তো দেখতেছি, কোনটা রেখে কোনটা দিই? আচ্ছা, দুপুরের ব্যাচে ইয়োগা পড়েছি তো, তোমাদের এখানে মাইকেল ফেলপসটা পড়াই। ভালো, ভালো প্রশ্ন। উইথ এ কার্টেন ক্লোজিং। কার্টেন ক্লোজ মানে কি বলো দেখি? কার্টেন ক্লোজ, কার্টেন মানে তো পর্দা, ক্লোজ মানে কি? কার্টেন ক্লোজিং মানে কি? পর্দা বন্ধ, হ্যাঁ, জবনিকা পাত্রটা শেষ হয়, কার্টেন ক্লোজ। পর্দা নামাই দিছে আর কি। পর্দা নামাই দিছে কখন? তার মানে শেষ। থিয়েটার দেখো নাই? মুভি থিয়েটার দেখো নাই? মুভি থিয়েটার দেখছো? পর্দা নামলে তখন মানে কি শেষ হয়ে গেছে। উইথ দ্য কার্টেন ক্লোজিং অন দা 2012 লন্ডন অলিম্পিক্স এর কথা বলেছে। ইটস ইম্পসিবল, এটা এটা ছিল অসম্ভব, নট টু লুক ব্যাক, পিছনে ফিরে যাওয়া, এন্ড রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স বাই দ্য অলিম্পিক অ্যাথলিটস। অলিম্পিক যারা অ্যাথলিটস যারা ছিল, যে খেলোয়াড় গুলো ছিল, তাদের গ্রেটেস্ট পারফরমেন্স গুলো দেখবো না বা রিফ্লেক্ট করবে না, এটা ভাবাটা যখন অসম্ভব। পর্দা যদি নেমে গেছে, বা তারপরে মানুষের মুখোমুখি গুলো চলে আসে। অলিম্পিক্স, হ্যাঁ, অলিম্পিক শব্দটা কিন্তু প্লোরাল, মনে থাকবে। এটা কিন্তু অনেক জায়গায় পরীক্ষা, ভর্তি পরীক্ষা পাবা। অলিম্পিক শব্দটা অলওয়েজ প্লুরাল, এই কারণে হ্যাভ দিছে। সবার মনে থাকবে কিনা আগে কনফার্ম করো। অলিম্পিক শব্দটা একটা প্লুরাল, এস থাকার জন্য এটা অলিম্পিক্স একটা প্লুরাল। যদি অনেক শব্দ এস থাকার পরে এগুলো সিঙ্গুলার হয়, তো অলিম্পিক একটা ডিফারেন্ট একটা শব্দ। এই অলিম্পিক্স মানে কি, এখানে অনেকগুলো ইভেন্টস আছে, খেলাধুলার একটা তো ইভেন্টস নেই, রাইট? অনেকগুলো ইভেন্টস আছে। অলিম্পিক্স হ্যাভ মেনি মেমোরেবল মুভমেন্টস, অনেক স্মরণীয় মুহূর্ত আছে। অ্যাথলেটস উই উইল রিমেম্বার অ্যালোন বাই নেম। এবং অ্যাথলেটস মানে কি, যারা এখানে অলিম্পিক অ্যাথলেটস মানে কি, কি বলবো? শুধু একটা বাংলা কি বলবো বলো তো? অ্যাথলেটস শুধু একটা বাংলা বলে দাও। খেলোয়াড় বলবো? কি বলবো? অ্যাথলেটস এর ভালো বাংলা কি বলবো? ক্রীড়াবিদ, ভালো, হ্যাঁ, ক্রীড়াবিদ বা খেলোয়াড় যেটাই বলো। অ্যাথলেটস উইল রিমেম্বার বাই নেম অ্যালোন, যাদেরকে আমরা মনে রাখবো কি দিয়ে? শুধু নাম দিয়ে। এখন দেখি তো এই অ্যালোন কোন পার্সন স্পিচ কে পারে? আচ্ছা, তারপরে দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ, এই তালিকাটা অনেক লম্বা। দ্য লিস্ট
কিসের লিস্ট? ওই যে অ্যাথলেটসের নামগুলো, নামের তালিকাটা অনেক বিশাল। মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট এডিশন টু দিস লিস্ট অফ দ্য বেস্ট। এখানে বেস্ট কোন পারসন কি বুঝতেছি না। এই অফ কোনো একটা ইন্টারজেকশন, তাই না বলো? এই বাক্যটার মধ্যে অফ একটা ইন্টারজেকশন, ঠিক বলছি না? অফ যদি ভালো করে চিনো তাহলে এটা এটা কখনোই ভুল হইতো। অফ ভালো করে চিনলে এটা কখনোই ভুল হইতো। দ্য বেস্ট আর এটা জীবনেও ভুল হইতো অফ যদি ভালো করে চিনো। কি হবে তাহলে অ্যান্সার? আর্টিকেলের পরে একটা শব্দ হলে অলওয়েজ কি হবে? আর্টিকেলের পরে কোন একটা শব্দ অলওয়েজ কি হবে? এটা অলওয়েজ নাউন হবে। প্লুরাল কারে করে? একমাত্র নাউন এবং প্রোনাউন কি প্লুরাল করে। আবার প্রিপজিশন এনে কারে বসে? কারে বসে বলো তো দেখি। অ্যাডজেক্টিভের আগে প্রিপজিশন বসে? অ্যাডজেক্টিভের আগে প্রিপজিশন বসে? কি পড়াইছি তাহলে? কারে কারে পড়াইতেছি আমি একটু বলবা? একটু খেয়াল যে করো না এগুলো। ঠিক আছে, সমস্যা নেই, তুমি মাসুল একদিন দিবা, প্রবলেম কি? তোমার লাইফ, তুমি একদিন মাসুল দিবা, আমার তো কিছু নাই, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে পড়াচ্ছি, তুমি করলে তোমার ব্যাপার। তাহলে এখানে এটা কি হবে? বেস্ট কি হবে? দি ওয়ার্ড দিস ইজ নাউন। কনসেপ্ট একই তো, কনসেপ্ট সেম কনসেপ্ট, প্রিপজিশনটা একটু মাথায় রাখলেই তো হয়, বাকিগুলো একটু ভালো করে তাকাইলেই হয়। এত আহামরি কিছু পড়াচ্ছি না তো, রকেট সায়েন্স না। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজির মতো নতুন নতুন কিছু ইংরেজিতে নাই। ইংরেজিতেই অনেক সবকিছু মোটামুটি পুরনো। তো অরিজিনাল যে বেসিক যে ব্যাপারগুলো, এগুলো থেকে স্টিক থাকো, এগুলোতে লেগে থাকো, তাহলে তুমি ভালো করতে পারবে। আদারওয়াইজ সমস্যা হবে। তুমি হয়তো এখন তার পাচ্ছ না, কিন্তু ভবিষ্যতে তুমি ঠিকই পাবো। একজন বলছে ফার্স্ট ক্লাস তো করি নাই। সমস্যা নাই, এটা তো ফার্স্ট ক্লাস করো নাই, কিন্তু ফার্স্ট ক্লাসের মধ্যে কি কি পড়াইছি বলো তো? যারা যারা ছিল প্রথম ক্লাসের মধ্যে একদম পুরো বেসিক জিনিস পড়াইছি, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। তুমি পড়াইছি কিনা আগে কনফার্ম করো যারা আছো এখানে। এটা যারা মিস করছো তারা সামনে আরো অনেক কিছু মিস করবে, সামনে অনেক কিছু তুমি বুঝবাই না। ওইটা তো যারা পরে ভর্তি হইছো অবশ্যই এখানে কি ছিল, যারা পরে ভর্তি হইছো এই রেকর্ডেড ক্লাস অবশ্যই সেখানে আছে, এটা অবশ্যই দেখে নিবা। ক্লাস নাম্বার 1, এটা কত নাম্বার আজকে আমাদের মনে হয় 4 নাম্বার না 5 নাম্বার ক্লাস? 1 নাম্বার ক্লাস অবশ্যই দেখা, যারা এই কোর্সে ভর্তি হইছো, নতুন আসো পুরনো আসো, সবার জন্য দেখা ফরজ। 1 নাম্বার যে ক্লাস, 1 নাম্বার ক্লাস, এটা সবার দেখার জন্য ফরজ। কারণ ওই ক্লাসের মধ্যে আমি খালি কোনটা একটা বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এটা পড়াইছি নাকি? পড়াইছি কিনা যারা করছো বলো। সেখানে অনেক পার্সেস স্পিচ নিয়ে আলোচনা করছি, একদম পুরো বেসিক কোর জিনিস নিয়ে আলোচনা করছিলাম এখানে। তো ওইটা যার মিস হয়েছে অবশ্যই এটা দেখে নিবা। হ্যাঁ, ওইটা যার মিস, ওইটা মিস করলে অনেক জায়গায় তোমার সমস্যা হবে ভবিষ্যতে। দেখো আমরা রুলস করাবো হয়তো, বা রুলস পরে হয়তো তুমি করতে পারবে, তুমি কিন্তু কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবে না। এটাই কেন হবে, এটা ওরকমই কেন হবে। তারপর আমরা দেখি এখানে বেস্ট, এটা হয়ে গেল দে মেক লন্ডন অলিম্পিক স্ট্যান্ড অ্যাপার্ট। স্ট্যান্ড অ্যাপার্ট মানে ফেমাস। লন্ডন অলিম্পিকটাকে ফেমাস করে ফেলেছে তারা কারা? যে দুইজনের কথা বলছে, মাইকেল ফেলপস আর যে উসাইন বোল্ট। ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন লাইক দিস, যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট মানে ফেমাস, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012 মানে ফেমাস পারফরমেন্সটা কি? পারহ্যাপস দ্য অ্যান্সার ইজ, সম্ভবত উত্তরটা কি হবে? দ্য লন্ডন গেমস গেভ আস মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট। নাম শুনছো ওদের? মাইকেল ফেলপস আর উসাইন বোল্ট। মাইকেল ফেলপস কি সাঁতারু, সুইম, তাই না? অস্ট্রেলিয়ান। আর উসাইন বোল্ট হুই ইজ হি? ইজ দ্য স্প্রিন্টার, জামাইকান স্প্রিন্টার। শুনছো না? ওর স্পিড কার মতো জানো? সে মানুষে এসে চিতাবাঘের গতিতে দৌড়ায়, চিতাবাঘের গতিতে দৌড়ায় মানুষে এসে। জামাইকান উসাইন বোল্ট। ওর একটা আইকনিক একটা সাইন আছে, দেখো না, যে আকাশের দিকে তীর ছোড়া, দেখছো না? দেখছো কেউ নাকি দেখো নাই? স্প্রিন্টার মানে দৌড়া, যে আকাশের দিকে তীর ছোড়া, লাইকে দেখছো? না দেখলে বইয়ের মধ্যেও, তোমাদের বইতেও আছে, বইতে দেখে নিও। আকাশের দিকে করে অস্থির মানুষ এই দুইটা। হোসেন বোল্ট তার স্পিডটা খুবই অস্থির, আর মাইকেল ফেলপস, ও মাই গুডনেস, কেমনে একটা মানুষের কেমনে এত স্পিডি সাঁতার কাটতে পারে মাইকেল ফেলপস। আমি একটা রিপোর্টে দেখছিলাম, ঠিক কিনা ভুল আমি জানি না, ও নাকি যে হোয়েল, টিমি মাছ যেটা, ব্লু হোয়েল, যে যে চাইল্ড ব্লু হোয়েল, বেবি ব্লু হোয়েল, ওইটার স্পিডে নাকি সে সাঁতার কাটতে পারে। কিভাবে সম্ভব একটা মানুষের? সুপার হিউম্যান না হলে এগুলো সম্ভব না আসলে। আচ্ছা, তো মাইকেল ফেলপস বা উসাইন বোল্ট দুজনের মধ্যে, দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড। ফার্স্ট ওয়ান মানে কি? প্রথম জন। কাকে বলছে? মাইকেল ফেলপসের কথা বলছে। অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান হু পুটস দ্য ফিনিশিং টাচ করেছিল অন অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার্স। তার অ্যাথলেটিক ক্যারিয়ারটা অনেক ফেমাস, অনেক বিশাল, অনেক বর্ণাঢ্য,
বর্ণাঢ্য ক্যারিয়ার আমরা যেটা বলি আর কি মাইকেল ফেলপসের। এন্ড অ্যানাদার কামস, এই অ্যানাদার দিয়ে কারে বুঝিয়েছে বলো তো? 1 2 3 4 5 6 7 পরীক্ষায় প্রশ্ন আসে 7 নাম্বার লাইনে অ্যানাদার দিয়ে কারে বুঝাইছে? হ্যাঁ, উসাইন বোল্টকে বুঝাইছে কিন্তু এখানে। এন্ড অ্যানাদার কামস আপ, এবং আরেকজন আসতেছে কি দিয়া? আরেকজন আসতেছে কি দিয়া? উইথ নিউ ডেফিনেশন অফ ফাস্ট। বলো তো এখানে ফাস্ট কোন পার্সন স্পিচ কে পারে? এগুলোই পরীক্ষায় আসবে, এগুলোই তুমি ভুল করে দিয়ে আসবে, টেনশন করো না। এই যখন ফার্স্ট খালি পরীক্ষায় আসবে না, অপশন এর মধ্যে কি দিবে এমসিকিউতে? অপশন এ তে দিবে অ্যাডজেক্টিভ, অপশন বি তে কি দিবে? বি তে দিবে অ্যাডভার্ব, সি তে দিবে নাউন। তুমি তো পড়তেছো ফাস্ট স্পিড, তো তাহলে অ্যান্সার তো এ দিয়ে আসবে, পরে বুঝবা আর কি হয়। কেন যে পড়ায় এগুলো দেখছো, ওই কারণটা হচ্ছে এটা, অফ দ্য প্রিপোজিশন কার আগে বসে? কার আগে বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তাহলে ফার্স্ট কি হবে? ঠিক আছে, ফাইন। তারপর চলে আসো, টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস, দুইটা বিখ্যাত পপুলার স্পোর্টস। এই যে দেখো, হলিক্রসের পরীক্ষা দিবা মেয়েরা যারা আছো এখানে আছো, মেয়েরা কি পরীক্ষা দিবা কিনা এখানে যারা আছো 9 বা 10 যারা আছো, পরীক্ষা দিবা হলিক্রসে? হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে দিবে। হলিক্রসের প্রশ্ন এখানে টু কোন পার্সন স্পিচ, দেখি কে পারে? হলিক্রসে পরীক্ষা দিবা, বলো দেখি টু কোন পার্সন স্পিচ। তোমাদেরকে পার্সন স্পিচ কি শিখাবো আলাদা করে নাকি পড়াবো? সো পুয়ার, একদম পুয়ার লেভেলে, ধরতেই পারতেছে না, আমি দেখতে পাচ্ছি মোটেও ধরতে পারতেছে না। এখানে টু কোন পার্সন স্পিচ? আপু ভাইরা, এখন টু হচ্ছে একটা প্রোনাউন, এখানে টু একটা প্রোনাউন। ঠিক আছে, একটু পড়াই, বেসিক পড়াই, তো বলবো যে পড়াই না। আমি যদি বলি টু বয়েজ আর প্রেজেন্ট, এখানে টু কি হবে বলবা? এবার টু অফ দ্য বয়েজ, এটাও আর প্রেজেন্ট, এখানে টু কি হবে? তারপরে টু ইজ এ নাম্বার, এখানে কি হবে? এটা ধরো 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। একে বলো এগুলো তো বইয়ের বাইরে থেকে আছে, এগুলো কি পড়ার দরকার আছে? এগুলো কি পড়ানোর কোনো দরকার আছে নাকি? আমি তো রাগ করতেছে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেকে রাগ করতেছে, এগুলো কি পড়ানো? এগুলো কি তাহলে ছেড়ে দেই, মুছে ফেলে এগুলো নাকি? দরকার নাই এগুলো তোমার। তাহলে প্রথমটা কি হবে? এই বয়স হচ্ছে, এটা একটা নাউন, নাউনের আগে কি বসে? এটা একটা অ্যাডজেক্টিভ। টু ইজ এ নাম্বার, এই টু কি কে পারে দেখি? এইটা কনফার্ম একটা নাউন। 2 3 4 5 6 এগুলো কি সবগুলো একটা নাউন। টু অফ দ্য বয়েজ, এইখানে টু কি জানো? এইখানে টু হচ্ছে একটা প্রোনাউন। বলো কোনটা অ্যানালাইসিস করা লাগবে? 1 2 3 কোনটা অ্যানালাইসিস করা লাগবে আমার? 2 নাম্বার, টু অফ দ্য বয়েজ। আমারে বলো এই টু তুমি কার জন্য আনছো? এই নাউনের জন্য আনছো না? এই নাউনের জন্য টু আনছো কিনা আগে কনফার্ম করো। নাউনের যদি জানো, তাহলে এখানে টু এর মধ্যে কি দুইটা দুইটা বয় আছে না? নাউনের পরিবর্তে তুমি যদি টু বসাইছো, তাহলে এটা কি হবে? বুঝো নাই? এখন এটা 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 একবারই বলবো, আর বলবো না। একদম পুরো 5 স্টার রেটিং একটা কনসেপ্ট, 5 স্টার। অফ, অফের মধ্যে তিনটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টর নাম্বার 1, ফ্যাক্টর নাম্বার 2, এটা হচ্ছে ফ্যাক্টর নাম্বার 3, তিনটা পড়াই দিব আজকেই, কিন্তু আবার বারবার কিন্তু পড়াবো না, এগুলো একই জিনিস বারবার পড়াবো না কিন্তু। অনেক অনেক জিনিস আছে, কোনটা রেখে কোনটা পড়বো। অফ, এখানে কি হবে? এখানে একটা নাউন হবে, এখানে চারটা নাউন, এখানে একটা প্রোনাউন হবে, এখানে হচ্ছে আরেকটা প্রোনাউন, তারপরে এইখানে একটা প্রোনাউন হবে, এখানে একটা নাউন হবে। বুঝো নাই? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এক্সাম্পল গুলা দেই, তোমরা আমাকে বলবা। 1, দা ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, একদম 5 স্টার, 5 স্টার বেশি কারো কিছু থাকে, এটা হচ্ছে রেটিং, রেটিং এর একটা কনসেপ্ট। দা ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, আমরা তোমরা বলবা এখানে বাংলাদেশকে ডেভেলপমেন্ট কি, এটাও নাউন এটাও নাউন, 1 নাম্বার। 2 নাম্বার, অল অফ দেম, THEM, এখানে অল কি আর দেম কি? দেম কি? দেম তো অবশ্যই প্রোনাউন, দেম অবশ্যই প্রোনাউন, তাহলে প্রোনাউন হয়ে তাহলে অল কি হবে? এটা চারটা প্রোনাউন, তাহলে 2 নাম্বার। 3 নাম্বার, অল অফ দা স্টুডেন্টস, স্টুডেন্টসটা কি বলো? এটা হচ্ছে নাউন, তো নাউনের আগে অল কি হবে? অল একটা প্রোনাউন। এবার তোমরা আমারে বলবা
এখানে যে 2 নাম্বার যে কনসেপ্ট যে টু অফ দ্য বয়েজ, এটা কার সাথে মিলছে? ওরা বলবো, আমি বলবো না। কার সাথে মিলছে? তাহলে দা বয়েজটা কি? দা বয়েজ তো নাউন, তাহলে ড্যাশ অফ নাউন, কি অফ নাউন? এই যে নাউন, এই যে নাউন, তাহলে কি নাউন হবে? টু কি নাউন হওয়ার চান্সেস নাই, তাহলে কি হবে? প্রোনাউন। তাহলে প্রোনাউন অফ নাউন। আশা করি এবার তাহলে ক্লিয়ার হয়েছে। বুঝছো? দেখছো হোলি ক্রসে কি আছে? IMGPA 5 পড়ে তো লাভ নেই আসলে, কিন্তু লাইনগুলো পড়ছো, এই যে দেখো কি ধরনের প্রশ্নগুলো আসতেছে। তো মাঝে মাঝে এরকম কিছু দেখাবো কিনা, যদি বলো দেখাবো, না হলে না, এগুলো বাদ দেন। খালি অনেকেই তো বলতেছে, কয়েকজন তো বলছে না, এগুলো দেখানোর কোনো দরকার নেই, করতে আসছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক গেমস। জীবনের উপকার হবে, তুমি নয় বুঝতেছো, যে যারা বলতেছো ওরা তো বুঝতেছে না, ওরা বলতেছে না, এগুলো দরকার নেই, বাদ দেন। আচ্ছা, টু অফ দ্য মোস্ট পপুলার স্পোর্টস, যেটা বিখ্যাত, স্প্রিন্টিং আর হচ্ছে সুইমিং। সুইমিং, স্প্রিন্টিং কি দৌড় আর কি, স্প্রিন্টার। আর সুইমিং তো মানে বুঝোই। সো দেয়ার, এগুলো তাদের, সো দে আর টু বিগেস্ট স্টার্স, ক্যাপটিভেটেড দ্য অডিয়েন্স। ক্যাপটিভেট মানে কি? মুগ্ধ করা আর কি। ক্যাপটিভেটেড অডিয়েন্স, অ্যাট্রাক্টেড করেছিল আর কি, মুগ্ধ করেছিল আর কি, মেসমারাইজ করেছিল, লাইক এরকম কিছু। তারপরে এটা তো, এটা বলো তো কি হবে, এটা কোন ফর্মে আছে? দেখি শর্ট ফর্মটা বলো, শর্ট ফর্মটা বলো আমার, কে পারে দেখি এটা কি, কিসে আছে এটা? ডমিনেটেড দেওয়া আছে, তাহলে কনফার্ম কি ডমিনেটেড? কি ডমিনেটেড? হ্যাঁ ভাইরে বেসিক, ভাইরে বেসিক। তিনটা বাক্য লিখি, এক কোশ্চেন। বোর্ড পরীক্ষায় আসা, আমি বানাইনি কিন্তু এগুলো। চারটা বাক্য, সেন্টেন্স ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর। প্রথমটা দেখো, এখানে ফোন দেওয়া আছে, এটা কি কি? আচ্ছা, এগুলোকে বলা হয় কন্ট্রাকশন, মনে থাকবে? কন্ট্রাকশন মানে কি? সংক্ষেপণ। বাংলায় কি বলে? বাংলায় এগুলোকে বলা হয় সংক্ষেপণ। তাহলে এখানে ফোন দেওয়া আছে, তাহলে এটা কি হবে? এটা কুড হইতে পারে, এটা উড হইতে পারে, এটা শুডও হইতে পারে। কারণ উড 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 শুড এগুলোর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম বসে। এটা ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার হয়েছে কিনা কনফার্ম করা, ইয়েস নো। এবার এখানে ফোন দেওয়া আছে, ফোন হওয়ার কারণে এটা কনফার্ম কি বলতো আপু ভাইরা? এটা কনফার্ম হ্যাড, কারণ হ্যাডের পরে ভার্বের ভি3 ফর্ম বসে। এবার বেটার, কি বেটার জানো? এটা এটা হচ্ছে হ্যাড বেটার। এটা কি রেদার? এটা হচ্ছে উড রেদার। এগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে এনে মনে হয় কোনটা বোর্ড পরীক্ষায় আসছিল, 4 নাম্বার মনে হয় বোর্ড পরীক্ষায় আসছিল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যেগুলো টেক কোশ্চেন ক্লাসগুলোতে এগুলো করা হয়েছিল আমাদের মনে হয়। তাহলে তোমরা আমাকে বলো, তাহলে এখানে এটা কোত্থেকে আসছে? তাহলে এটা কোত্থেকে আসছে? তাহলে ডমিনেটেড দিছে, ভার্বের ভি3 ফর্ম দিছে, তাহলে এটা কি দিছে বলো, বলো তাড়াতাড়ি বলো, কোত্থেকে আসছে? তাহলে দে হ্যাড, তাহলে দে হ্যাড অলসো ডমিনেটেড বেইজিং। বেইজিং কোন দেশের রাজধানী? বেইজিং কোন দেশের রাজধানী? উগান্ডা। উগান্ডার রাজধানী, আচ্ছা। উগান্ডার রাজধানীর নাম কি বলো তো দেখি? উগান্ডার রাজধানী না, কাম্পালার নাম শুনছো? কাম্পালা। হ্যাঁ, চীনের রাজধানী হচ্ছে বেইজিং। আচ্ছা, বেইজিং অলিম্পিক্সে তারা 2008-এ বেইজিং এ হয়েছিল। তারপরে দেখো বাট, তারপর দেখি বাট, বাট ফেলস এন্ড বোল্ট সিমেন্টেড। সিমেন্ট মানে কি? সিমেন্ট মানে শক্ত করেছিল আর কি। ওই যে আমরা ইট সিমেন্ট বলি না, এখানে সিমেন্ট কিন্তু একটা ভার্টেক্স শব্দ। ভালো ভালো কিছু লাইন সব ওয়ার্ড ইউজ করেছে এখানে, কিন্তু স্মার্ট ওয়ার্ডস। দে সিমেন্টেড দেয়ার লিগেসি। লিগেসি মানে কি? তাদের যে কি বলে, লিগেসি মানে কি বলা যায় বাংলা, ভালো বাংলা কি বলা যায়? তাদের যে গৌরব বা ঐতিহ্য যেটা, সেটা আর কি ওইভাবে বলা যায়। তাহলে দে সিমেন্টেড দেয়ার লিগেসিস এট, নৈপুণ্য, ভেরি গুড, ভালো বাংলা, কৃতিত্ব, ভালো বাংলা বলছি, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো ভালো বাংলা আসছে। তো নৈপুণ্য বা কৃতিত্বকে কি করেছিল? আমেরিকান সুইমার ছিল, সে আমেরিকান সুইমার ফাস্ট করেছিল কি? জিমনেস্ট,
এই যে এটা একজনের নাম বলেছে, কেমনে বুঝলাম? কারণ সবগুলো ক্যাপিটাল দিচ্ছে, প্রপার নাউন। ফর দ্য মোস্ট অলিম্পিক মডেলস এভার, Bolt was the third man to repeat as a 100-meter gold medalist and the first 200-meter gold medalist, and he broke his own Olympic record by running the 100-meter 9.63. দেখছো, চিতাবাঘের স্পিড থেকে বেশি। 100 মিটার সে 9.63 সেকেন্ডসে সে ক্রস করে ফেলছে। That's unbelievable. Once Phelps and Bolt were back in their pool and track. পুল কেন বলেছে? সুইমিং পুলের কথা বলেছে, তার মানে ফেলপস পুলের কথা বলেছে। আর উসাইন বোল্ট কোন জায়গায় দৌড়াদৌড়ি করেছে? ট্র্যাকে। দ্য স্টোরি লাইনস চেঞ্জ, একদম শিরোনাম, স্টোরি লাইন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে তাদের রেকর্ড ওরা নিজেরাই ভাঙে, অন্যদের রেকর্ড ভাঙা লাগে না, ওদের নিজেদের রেকর্ড ওরা নিজেরাই ভাঙে। দুজন মানুষের কথা বলেছে। Phelps is the most decorated Olympian ever with 22 overall medals. 22টা মেডেলের কথা বলেছে, 18টা গোল্ড, 2 সিলভার, 2 ব্রোঞ্জ, এরকম বলেছে। গোল্ড ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশ, মানে ফেমাস এটা বলতে পারো, সাকসেসফুল সবকিছু কমপ্লিট করে তাকে বলে অ্যাকমপ্লিশ। দ্য মোস্ট অ্যাকমপ্লিশ অলিম্পিক স্প্রিন্টার উইথ দ্য আনপ্রেসিডেন্টেড যেটা হচ্ছে আনথিঙ্কেবল, যেটা তুমি চিন্তাই করতে পারতেছো, আনথিঙ্কেবল, অচিন্তনীয়, unprecedented double, making clear that he is the fastest man in the world. এখানে fastest কোন পার্টস স্পিচ? কোন পার্টস স্পিচ fastest? তো করে না, ম্যানটা হচ্ছে নাউন, নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে এটা। আচ্ছা, এখনো দেখা যাচ্ছে অনেকই পার্টস স্পিচ। আমাকে একটু খুব দেখা যায় কয়েক মিনিট লাগবে, 3-4 মিনিট লাগবে। আমাকে খুব অনেস্ট একটা রিভিউ দাও তো, এখানে পার্টস স্পিচ কার কার সমস্যা আছে? সমস্যা থাকলে লেখো প্রবলেম। কার কার পার্টস স্পিচে সমস্যা আছে, ডিটেকশনে সমস্যা আছে, প্রবলেম লেখো। একটু দেখি তো, সংখ্যাটা একটু দেখতেছি। পার্টস স্পিচে ভর্তিও পারতেছি না, ভর্তি গেলে অনেক সমস্যা হচ্ছে, অনেক সংখ্যাটা দেখা যাচ্ছে, অনেকেরই প্রবলেম মনে হচ্ছে। এই পার্টস স্পিচ না পড়েও কি হবে, তুমি হয়তো এ প্লাস পেয়ে যাবে সিটিসিতে, কিন্তু যে বড় বড় স্বপ্নগুলো যে দেখতেছো ওইগুলো কিন্তু ধরাটা অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি আমি মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, দেখা যাচ্ছে পার্টস স্পিচে সমস্যা। এটা প্রবলেম নেই, এটা ভাই। আচ্ছা, অনেক স্কুলে আমাদের এই প্র্যাকটিসই খালি করায়, জিপিএ নিয়ে কনসার্ন ওরা, আমাদের ভবিষ্যতে লাইফ। আমার স্কুলও এগুলো নিয়ে কনসার্ন ছিল না, পার্টস স্পিচ নিয়ে কনসার্ন খুব কম মানুষের। দিন শেষে কিন্তু এগুলো জানলে কি হয়, তোমার উইদাউট কোর্স বই থেকে আসলে এগুলো অনেক ইজিয়ার হয়। ইভেন তোমার ভবিষ্যতে ভর্তি পরীক্ষাগুলো এগুলো অনেক ইজিয়ার হয়। লাইফ লং তুমি ভালো স্মুথলি অ্যাপ্রোচ করতে পারবো, স্টেপ আপ করতে পারবো, আদারওয়াইজ এগুলো সমস্যা হবে। বাট দেয়ার ইজ এ ডিবেট, এখানে ডিবেট ছিল হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স। হ্যাঁ, বেটার কেন বলছে বলো তো? আর দুজনের কথা বলতেছে এখানে, তারা দুজনের কথা বলতেছে, হোসেন বোল্ট আর মাইকেল ফিল্পস, দুজনের কম্পারিজনে আসছে। কম্পারিজন করে কে আসলে ভালো, এইটা দেখি কে পারে। এটা কি, এটা পারতে হবে, কিন্তু এটা কি, দেখি কে পারে। কনফার্ম কি হবে এটা? শর্ট ফর্মটা কি হবে? বি ভার্ব যেহেতু আসছে, তার মানে বেস ফর্ম এটা, কিন্তু তাহলে ইট উড বি, কিন্তু ইট উড বি টাফ টু টপ ফেলস। এই দেখছো, এটা কিন্তু চরম লেভেলের, ঠিক আছে, কিন্তু এটা বলবো আমি অ্যাপোস্ট্রফি পড়ান ভাই। আবার যদি আমি পড়াইতে যাই, অনেকে আবার রাগ করবে, অ্যাপোস্ট্রফিটা কেন, কি হয়েছে, এটা এমন কেন দিচ্ছে, মানে প্রিন্টিং মিস্টেক এটা কেন হয়েছে, কি শিখতে চাও? এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে? আমি তো বলতেই চাই, কিন্তু অনেকে তো রাগ করে, এগুলো তো পরীক্ষায় জীবনেও আসবে না, কিন্তু পরীক্ষায় তো জীবনেও আসবে না। অনেকে তো বকাবকি করে, রাগও করে। আচ্ছা, অ্যাপোস্ট্রফি নিয়ে একটু শিখাই দিই। ওকে ওকে ওকে, কুল কুল। সময় হয়তো একটু বেশি লাগতেছে, রাগ করুন আবার, কিন্তু অ্যাপোস্ট্রফি নিয়ে বলি। করিমের কলম, কি বলি? যে করিমের কলম কেমনে হবে? KARIM, করিমস পেন, এরকম হবে না? এবার আমি যদি বলি নাফিসের কলম, নাফিসের কলম, নাফিস তার নামটা এরকম লিখে NAFIS, পেন লিখলাম। এবার তোমরা আমরা বলবো অ্যাপোস্ট্রফি কই দিব। তো লিটারালি আসলে এরকম হওয়ার কথা ছিল না, নাফিস তার নাম ছিল এটা, এরকম হওয়ার কথা ছিল না। ইয়েস নো আগে এরকম হওয়ার কথা ছিল কিনা আগে কনফার্ম করো।
আসলে এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আসলে কি অ্যাপোস্ট্রফি ব্যাপারটা কি? কারণ নামের শেষে যদি এস বা ইএস থাকে, তুমি যখন এর বানাবা কি বলবা? এর। যখন এর বানাবা এক্সট্রা অ্যাপোস্ট্রফি এস বা ইএস দেওয়া যাবে না, এটাই কারেক্ট। ফেলপস এর নামটা কেমনে ছিল? PHELPS, এটা ছিল তার নাম। তাহলে ফেলপস এর মেডেল MEDEL এরকম হওয়ার কথা ছিল নাকি? নিয়মটা কি? আর নামের শেষেই তো এস আছে, তো ফেলপস এর বলতেছো, তো হইলে কি হবে? এই অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি কমাটা দেওয়া যাবে, এসটা দেওয়া যাবে না। এবার কি বুঝছো কেন আসছে? ক্লিয়ার এবার? এবার আমাকে বলো তো তাহলে জেমসের গিটার কেমনে হবে? JUITAR গিটার, জেমস তার নাম, জেমস এর। আসলে এরকম হওয়ার কথা ছিল, জেমস এর, করিমের, ফেলপসের, কিন্তু কি এই এস হবে না। কেন হবে না? নিয়মটা কি? কারণ নামের শেষে যখন এরকম ইএস থাকে, বা কারণ নামের শেষে যখন এস থাকে, তুমি যখন এর বানাবা এক্সট্রা অ্যাপোস্ট্রফি এস দেওয়া যাবে না, খালি কমাটাই দিতে হবে। এবার কি মনে থাকবে? বুঝছো তো? মনে থাকবে? এই হচ্ছে প্রশ্নের উত্তর। ভবিষ্যতে যারা এনডিসি তে ভাইবা দিবা দেখবা এগুলো ধরবে, এটা কি হয়েছে, এটা বলে প্রিন্টিং মিস্টেক। তাদের জন্য অনেক সমবেদনা যারা এগুলো দেখতেছ না, দেখে দেখে যেতে হবে, কিন্তু বইয়ের মধ্যে এগুলো দেওয়া আছে। ফেলস, দেখো ফেলস এর, এখানে কি এর এর অর্থ আসে? বুঝতেছো আসে কি না? দেখো ফেলস এর, ফেলস এর 8টা সোনা মেডেল আছে বেজিং এ। ঠিক আছে, থ্যাংক ইউ। আরো আছে। আজকে আমি যদি অ্যাপোস্ট্রফি নিয়ে পড়াই, আমি যদি অ্যাপোস্ট্রফি আর কমা নিয়ে, তোমরা শোনো, আমি অ্যাপোস্ট্রফি এবং কমা নিয়ে আমি 1 ঘন্টা পড়াইতে পারবো। খালি এই অ্যাপোস্ট্রফি এবং কমা, ফুল স্টপ তো পরে পাংচুয়েশনের এই দুইটা টপিক, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এবং কমা, আমি 1 ঘন্টা খালি পড়াইতে পারবো এগুলো নিয়ে। খালি এটা অন্য দিনের জন্য থাকুক, তোলা থাকুক। তখন এই যে পাংচুয়েশন তো করি না আমরা, পাংচুয়েশন আমি দেখাবো, দেখবো। কমা দিয়ে তোমার জীবনে হয়তো কোনো সমস্যা হবে না, কমা দিয়ে হয়তো 1 সেকেন্ড বা 1 বল যতক্ষণ সময় লাগে ওই সময়, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে কমা দিয়ে এরকম বাক্য দিতে পারে, কমা দিয়ে তোমাকে কোমাতে নিয়ে যাবে, দেখবে কোমায়, একদম কোমায় নিয়ে যাবে। যাতে সেটা আমরা পাংচুয়েশনের জন্য তোলা থাকুক, আমাদের চোখের সামনে যেটুকু আছে সেটা পড়ে না। বাট ইফ উই আর ওয়ানলি টেকিং লন্ডন, আমি যদি লন্ডন অলিম্পিকের কথা নেই, ওকে ফাইন, তারপরে দেখি লন্ডন হ্যাঁ ওয়াজ ফেলস গ্র্যান্ড ফিনালে। ফাইনাল এবং ফিনালের মধ্যে পার্থক্য আছে কিন্তু। ফাইনাল মানে যে কোনো কিছু শেষ, আর ফিনালে হচ্ছে কোনো কালচারাল ইভেন্টের শেষ। মনে থাকবে? মনে থাকবে কিনা বলো? গ্র্যান্ড ফিনালে, ফাইনাল এবং ফিনালের মধ্যে পার্থক্য আছে কিন্তু। ফাইনাল মানে হচ্ছে যে কোনো কিছু শেষ, আর ফিনালে কি? কোনো কালচারাল ইভেন্টের শেষ। তাহলে লন্ডন ওয়াজ ফেলস, ফেলস এর, ফেলস এর অর্থে আসে, তাহলে গ্র্যান্ড ফিনালে ছিল এটা। ওকে, তারপর হি ওন 4 গোল্ডস, 4টা গোল্ড, 2টা সিলভার ইন 7 ইভেন্টস এর মধ্যে সে জিতছিল। এন্ড হি সেজ হি উইল নেভার রেস এগেইন, এবং সে বললো সে কখনোই কি করবে না, আর দৌড়াবে না। অপশন নিছে এরকম টাইপের কিছু। তারপর লন্ডন ওয়াজ স্পোর্টস, এই ওই বাক্যটা কিন্তু আজকে দিছিলাম আমি। এই বাক্যটা কি কমপ্লেক্স না কম্পাউন্ড মনে আছে? দিছিলাম যে পাঠ্য বইটাই কিন্তু অনেক ভালো। পাঠ্য বইটা তুমি যদি খুব ক্লিয়ারলি ভালো করে পড়তে পারো, তোমার বেসটা কিন্তু এখানে স্ট্রং হয়। কিন্তু পাঠ্য বইয়ের আমরা কিভাবে পড়ি সব বলো তো? আমি তো মনে করি যে 99% স্টুডেন্ট মনে হয় পাঠ্য বই কেমনে পড়ে, খালি অর্থ, অনেকে পড়েই না, অনেকে পড়েই না পাঠ্য বই। মানে এগুলো তো এমনি পড়া যায়, এমনি পারা যায় পরীক্ষা। ঠিক বলছি না ভুল বলছি আমি? বলি বলো। অনেকে খালি কি অর্থ পড়েই না, অনেকে অনেকে পড়ে না পড়েই পরীক্ষা দিতে চায় ইংরেজি। হুম। তারপরে লন্ডন ওয়াজ বোল্স, এই যে এখানে এস এর আগে কেন দিছে? কারণ তার নামের শেষে তো এস নাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? নামের শেষে তো এস নাই, এই কারণে এস এর আগে গিয়ে কমা দিচ্ছে। দেখো যে অ্যাপোস্ট্রফিটা শিখে কত স্মুথলি পারা যায়। তো বোলস চান্স টু প্রুভ, এইখানে কি দিছে বলো? এটা কি কি দিছে বলো বলো বলো? ই, কি কি দিছে? হি ইজ, এটা কিন্তু হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট, হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট। আচ্ছা এখন প্রশ্ন তোমাদের কাছে, এখানে গ্রেটেস্টটা কোন পারসন স্পিচ? পারতেই হবে এখন। আর্টিকেলের পরে একটা শব্দ, কনফার্ম কি হবে? কনফার্ম কি হবে? আর্টিকেলের পরে একটা শব্দ, কনফার্ম নাউন হবে এটা। গ্রেটেস্টের পর আর কোনো শব্দ নয়, তাহলে কনফার্ম এটা কিন্তু নাউন হয়ে যাবে। গোল্ড উইন 6 গোল্ড মেডেল, 6টা গোল্ড মেডেল জিতলো ইন 6 অলিম্পিক ফাইনালস। 6টা ফাইনালের মধ্যে, 6টা ফাইনালের মধ্যে 6টা গোল্ড মেডেল জিতছে। বুঝছো? তোমার প্রত্যেকটা গোল্ড মেডেলিস্ট সে। He is the first man ever in the history of the modern games to sweep the 100 and 200 back-to-back Olympics. পরপর অলিম্পিক্স এর মধ্যে সে কি করলো? সুইপ মানে অর্জন করা অর্থে আসছে এখানে। সুইপ দ্য 100 and 200, মানে 100 মিটার এবং 200 মিটার দৌড়ের মধ্যে সে ব্যাক টু ব্যাক অলিম্পিক্স। অলিম্পিক 4 বছর পর পর হয়তো, 4 বছরের জন্য সে রাজা ছিল, আরেক 4 বছরের জন্য আবার রাজা ছিল আর কি, ব্যাক টু ব্যাক অলিম্পিক্সে।
সে ছিল এবার মেনার। নট মেনশন দ্য এডিশন ব্যাক টু ব্যাক রিলে গোলস, এটা তো আবার মেনশন করতে কি ব্যাক টু ব্যাক রিলে, আবার স্বর্ণ পাইছে, আবার এগুলো তো ক্যাপ্টেন তো হয়েছে, আবার স্বর্ণ পাইছে এগুলো। এন্ড বোল বিকেম এ লিজেন্ড, লেজেন্ড হয়েছিল ইন হিজ ওন ওয়ার্ডস, নিজের ভাষায়। ফেলপস অলরেডি ওয়াজ, ফেলপস ছিল, ওল্ড ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড, 25 বছর বয়স ছিল। সো দেয়ার ইজ নো টেলিং হাউ লং হি ক্যান অন টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড। 25 বছর বয়সে অবস্থা ছিল, তোমাদের বলা যাচ্ছে না সে স্প্রিন্টিং, তার দৌড়ের যে ক্যারিয়ারে, সে ক্যারিয়ারের মধ্যে আরো কত বছর এরকম থাকবে। হোয়াট ইফ, এই হোয়াট ইফটা কিন্তু মনে রাখো। হোয়াট ইফ মানে কি বুঝো? এটা হচ্ছে কি আসে যায়, কি আসে যায়। হোয়াট ইফ হি ডিসাইডেড টু রিটায়ার ফ্রম স্প্রিন্টিং টু ফোকাস অন দ্য 400 মিটার্স। কি আসে যায়, সে যদি রিটায়ার নেয়, সে রিটায়ার নেয় যে 100 মিটার সে দৌড়াবে না, 200 মিটার দৌড়াবে না, সে কি দৌড়াবে, 400 মিটার দৌড়াবে। আছে না অনেক ভালো ভালো প্লেয়ার যে T20 ওয়ানডে থেকে এই অপশন নিয়ে টেস্টের দিকে ফোকাস করে, আছে কি না বলো? শুনছো না? হ্যাঁ, এরকম। তো সে কি করতেছে, 100 এবং 200 গুলো বাদ দিয়ে কি করছে, 400 দিকে সে ফোকাস করতেছে। কি বাসে যায় সে যদি 400 দিকে করে, জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু। সে আরেকটা বিশ্ব রেকর্ড একটা বা দুইটা আবার যদি করতে চায়, কি বাসে যায়। তার মানে তার 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 100 বা 200 থেকে তার তো তার কি করে, তার রিটায়ার করার আসলে কোনো দরকার নাই। 400 400 কন্টিনিউ করবে। ইট উড বি অ্যামেজিং, এটা খুবই অ্যামেজিং হবে। এন্ড এন্টার প্লজিবল, প্লজিবল মানে প্রবাবল, সম্ভাব্য। ফর হিম টু অ্যাকমপ্লিশ, আবার সাকসেসফুল হওয়া, আবার সফল হওয়া, এটা একটা সম্ভাব্য একটা কারণ। হু হ্যাড দ্য বেটার 22 গেমস। এখানে বলো তো দ্য বেটার কি ঠিক আছে? দ্য বেটার কি এখানে ঠিক আছে লাইনটার মধ্যে? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে এটা। কেন বেটার ঠিক আছে? কারণ দুজনের কথা বলছি, দুজনের মধ্যে এখানে কম্পারেটিভ রেখে দাঁড় দিচ্ছে। কোন পার্সন স্পিচ বেটার? নাউন কিন্তু এখানে, আর্টিকেল পরে একটা শব্দ, সেটা কিন্তু নাউন। তারপরে ইউ টেল আস, বলো, লেট দ্য ডিবেট এগেইন বিগিন। চলো বিতর্কটা আবার শুরু করি। তার কে ফেমাস আসলে? ফেলপস ফেমাস নাকি আসলে উসেন বোল্ট ফেমাস? দুজনেই ফেমাস, তাদের দুজনের দুই দুই ক্ষেত্রে দুজনেই ফেমাস। একজনকে বললে হবে না, দুজনেই ফেমাস। একজনের একজন একটা ভালো লাগে, একজনের সাঁতার সাঁতার ভালো লাগে, একজনের দেখা যায় স্প্রিন্টিং, যে চিতাবাঘের থেকে বেশি স্পিডে দৌড়ায়, তার ওটা ভালো লাগে। তো এক একজনের কাছে এক একটা ভালো লাগে, এটা বলা যায় না। মেনি মাইন্ডস, তো কার কাছে কোনটা ভালো লাগে এটা ভালো, এক একজনের কাছে এক একটা ভালো লাগে। আচ্ছা, তাহলে আমরা পোলগুলো একটু শেষ করে দিই। এটা হয়েছে, এটা হয়েছে, এটা ভাবতেই হবে, এটা শেষ করবো। আমি দেখতে পাই কি করছে। প্রিপোজিশন দেখা যায় বেশি দিছে আনসার, তো এটার অ্যান্সার কি হবে জানো? এটার অ্যান্সার ইফ আসলে একটা কনজাংশন। ইফ অল দ্য টাইম একটা কনজাংশন। কিছু তোমাকে যুক্তি দেখায় আমি। তো অনেকে তোমরা হয়তো প্রিপোজিশন দিছো, তোমরা যারা প্রিপোজিশন দিছো, ধরো ইফ একটা, তোমার কথা মতো আমি মেনে নিলাম ইফ একটা প্রিপোজিশন। এখন তোমরা আমারে বলবা রাইস ইজ ইটেন বাই মি নাকি বাই আই, এটা কনফার্ম করো আগে। যুক্তিগুলো দেখাই কোনটা। তো মি কেন, মি কেন কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে প্রিপোজিশনের পরে সবসময় প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়, সাবজেক্ট ফর্ম কখনোই হয় না। এখন তোমরা আমারে বলো ইফ ধরো তোমার প্রিপোজিশন হইলো, তাহলে প্রিপোজিশনের পরে তাহলে ইউ যদি একটা প্রোনাউন হয়, তাহলে ইউটা একটা অবজেক্ট ফর্ম হইলো। তো অবজেক্টের পরে কি ভার্ব দেওয়া যায়? তোমরা বলবা যুক্তিটা কি বলে, দেওয়া যাবে? যদি না হয় তাহলে কি অবজেক্ট বলা যাবে আসলে? যদি না হয় তাহলে কি ইফটা কি প্রিপোজিশন বলা যাবে? এভাবে যুক্তি দিয়ে শিখবা, গ্রামার রুলস না, যুক্তি দিয়ে শিখবা, তাহলে দেখবে জীবনে আমার ভুল হবে না। এটা কনফার্ম কি জানো? তাহলে এটা কি কনফার্ম কি? এটা কনফার্ম হচ্ছে এখানে 2 নাম্বার। বলতেছে অনেক তো হয়েছে ভাই, তোমার সমস্যা হলে তুমি লিভ নাও না, যারা শিখতে আসছে ওরা শিখুক। লাস্ট টাইম তো অনেক হয়েছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো অনেক হয়েছে। তোমার প্রবলেম হলে তুমি লিভ নাও। ইফ আই গো, ইফ আই গো হি উইল কাম। এই বাক্যটাকে আমি এভাবে লিখতে পারতাম, দেখো তো, হি উইল কাম, হি উইল কাম ইফ আই গো, পারতাম? যদি পারি তাহলে ওয়াই লেখো, না পারলে এন্ড লেখো। পারি কিনা? যদি পারি এবার তোমরাই বলে দাও এখানে লিফ কি হবে। করেছি কিন্তু, লিফের আগে একটা বাক্য আছে, ইফের পরে একটা বাক্য আছে, কি হবে? কনফার্ম কনজাংশন। তাহলে ইফ কিন্তু অলওয়েজ এটা কনজাংশন হবে, মনে থাকবে। এই বাক্যটাকে তুমি চাইলে একটু ঘুরে লিখতে পারো। এই বাক্যটা এইটুকু আগে দেখো, ইয়োগা মে হেল্প ইউ মেক হেলদি লাইফস্টাইল ইফ ইউ আর ওভারওয়েট অর হ্যাভিং আর্ন। তাহলে দেখো এই পার্টটা কিন্তু শেষও দিতে পারো, এখানে এখানে ইফ দিয়ে কিন্তু এটা কন্টিনিউ করতে পারো। তার মানে কি হলো, দুটো বাক্যে যুক্ত করবে, দ্যাটস ওয়াই কি হবে, ইটস এ কনজাংশন। ক্লিয়ার? এটা কি বুঝছো? আর কখনো ভুল হবে ইফ এর ব্যাপারটা?
কনফার্ম করে আমাকে জানাও। আর কখনো ভুল হবে? No. ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে অনেক সময় নিয়ে নিচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। তাহলে এই পর্যন্ত থাকুক, ভালো করে প্রিপারেশন নিও। আজকে আমাদের ট্রিপল কম্পাস কম্পাউন্ডে খালি বেসিক জিনিসটা পড়াইছি। নেক্সট 2 ক্লাসের মধ্যে আমরা রুলস পড়াবো, এটা থেকে কিভাবে ওইটা হয়, এটা থেকে কেমনে হয়, তো বাক্যগুলো আগে ভালো করে পড়তে হবে। দ্যাটস অল ফর দ্য মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আমরা কি দুই একটা হ্যান্ড রাইজ নিতে পারি ভাইয়া? শিওর। আচ্ছা, তোমাদের আজকের টপিকের উপর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা হ্যান্ড রাইজ করতে পারো চাইলে। হ্যাঁ, ফার্স্টে রিয়াম কোশ্চেন করতে পারো। ভাইয়া আসসালামু আলাইকুম। করো। এই যে এই পোল কোশ্চেনে এই যে অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, এখানে হ্যাভটা কি মানে মানে এই ফ্রেজ, এটা কি কোনো ফ্রেজ নাকি কোনো ক্লজ হিসেবে ইউজ হয়েছে? প্রথম কথা হচ্ছে এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, এটা কি বুঝো? এখানে এই জিনিসটা আমি এটাই ভাবতেছিলাম, এটা কমপ্লেক্স কম্পাউন্ড হবে, কিন্তু এখানে আবার হ্যাভ ইটিং ডিসঅর্ডার, এখানে এই যে ইটিংটা দিয়ে পুরো মানে আমার কনফিউজ করে দিছে একেবারে। কেন এই হ্যাভ এর পরে এটা কি, এই ইটিংটা কি? ইউ হ্যাভ হোয়াট, এখানে কিন্তু ইউ আছে, বুঝছো না? এটা কিন্তু ইফ ইউ আর ওভারওয়েট, তুমি যদি ওজন বেশি হয়, অর ইউ হ্যাভ ইটিং ডিসঅর্ডার, এবার কি বুঝছো? ইউজ আছে এখানে একটা, হ্যাভ এর পর ইটেন বা এরকম কিছু একটা হয় না? ওইটা পরে আসতেছি। তুমি কি এখানে ইউ আছে এটা কনফার্ম কিনা, এটা কনফার্ম করো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসো হ্যাভ। তো ইউ হ্যাভ হোয়াট, ভার্বকে হোয়াট দিয়ে কোশ্চেন করলে কি ইটিং আসে? ইউ হ্যাভ হোয়াট, তোমার কি আছে? তোমার খাবারের অসুবিধা আছে, হয় কিনা আগে সেটা কনফার্ম করো। ইয়েস হয়। যদি হয় তাহলে ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে সেটা জানি কি হয়, কোন Object. অবজেক্ট হয়। অবজেক্ট জানি কোন কোন পার্সন স্পিচ হয়, হয়তো নাউন, না হলে প্রোনাউন। দুটো পার্সন স্পিচ হয় অবজেক্ট। ছিলা প্রথম ক্লাসে ছিলা? হ্যাঁ ভাইয়া। প্রথম ক্লাস করছিলাম? না ভাইয়া, প্রথম আমি মাইগ্রেশন করেছিলাম তো এই জন্য প্রথম ক্লাসটা করতে পারি। আমি প্রথম ক্লাসে দেখো এগুলো পড়াইছি। তাহলে দেখো লজিকটা কি, তাহলে ইউ হ্যাভ হোয়াট, তাহলে ভার্বকে প্রশ্ন করলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে এইটুকু আসে, তাহলে ইটিং ডিসঅর্ডার। তাহলে ইটিং ডিসঅর্ডার, তাহলে এখানে এটা কি হবে, হয়তো নাউন হলে প্রনাউন, এটা মোটেও প্রনাউন হওয়ার সম্ভাবনা নাই, তাহলে কনফার্ম এটা নাউন। ইটিং এখানে নাউন। এবার তুমি কি জিরান্ডের নাম শুনছো? হ্যাঁ ভাইয়া, আবার বলবেন? জিরান্ডের নাম শুনছো? জিরান্ড। হ্যাঁ ভাইয়া শুনছি। হ্যাঁ, তাহলে জিরান্ড কাজ করে কিসের মতো, নাউনের মতো। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তো এখানে ইটিংটা কি নাউন, আই মিন জিরান্ড হিসেবে ইউজ হয়েছে। বুঝেছি ভাইয়া। তার মানে হ্যাভ শুধু যে মানে মানে কি বলবো, ইন্ডিভিজুয়ালি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ফাইনাইট ভার্ব হিসেবে। হ্যাঁ, অবশ্যই ফাইনাইট ভার্ব। এখানে যত অক্সিলারি ভার্ব আছে সবগুলো একটা ফাইনাইট। আচ্ছা, এখানে একটা বোঝা একটু হার্ড না ভাইয়া, এই যে কি বলে, এখানে তো টেন্সেরটাও বোঝা যাচ্ছে না বা ইয়াটাও বোঝা যাচ্ছে না, এটার জন্য। কেন? হ্যাভ দিয়ে তুমি টেন্স বুঝো না, আর দিয়ে তুমি টেন্স বুঝো না, মে হেল্প দিয়ে তুমি টেন্স বুঝো না, মেক দিয়ে তুমি টেন্স বুঝো না। অন্যরা বলো তো, অন্যরা কি বুঝতেছো? এই চারটা ভার্ব দিয়ে কি টেন্স বোঝা যায়? অন্যরা বলো। হ্যাঁ, তো হয়েই গেল, অন্যরা বুঝে কিন্তু নিয়ম। হ্যাঁ, সবাই তো বুঝতেছে, খেয়াল করতে হবে আগে। ওকে, নেক্সট। হ্যাঁ, অনেক হাত, সবগুলো দেখ তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম, বলো। পোল কোশ্চেন 1 এখানে একটু যাবেন? মানে বলো, সমস্যা? বলো। হ্যালো ভাইয়া বলো। ভাইয়া আপনি যে কোন একটা পার্টি জানি ট্যাগ কোশ্চেন আছে না, ওই যে কুড হবে, ধরেন ভাইয়া আই কমা হচ্ছে ডি, মানে ধরেন আই কুডও হতে পারে আই উডও হতে পারে, ওই পার্টটা একটু বুঝিয়ে দিবেন। এটা কোথায় জানি লিখছিলাম, ভুলিতে গেছি, কোথায় লিখছিলাম? আমি একটু পেঁচা ফেলছি, অনেকগুলো স্যার একটু ভাইয়া পেঁচা ফেলছি। এটা এটা কি, এটার কথা বলতেছো? জি ভাইয়া এটা বুঝতে পারিনি, আমার একটু সমস্যা হচ্ছে। কোনটা প্রথমটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, কোনটা? স্যার ভাইয়া একটু আরেকবার বুঝাই দেন জিনিসটা, মানে পেঁচাই ফেলছি। এটা ভার্বে বেস ফর্ম, তাহলে ভার্বে বেস ফর্ম কুড এর পরে ভার্বে বেস ফর্ম, আই কুড গো দেয়ার, আই উড গো দেয়ার, আই শুড গো দেয়ার। এটা ফোন দেখে বুঝছি তিনটা।
এখানে ফোন্ড আছে, তাহলে হুম। তাহলে এটা অবশ্যই হ্যাড হবে, কারণ ভার্বের V3 ফর্ম, হুম। হ্যাডের পরে ভার্ব V3 ফর্ম হয়। মানে হ্যাড ছাড়া তো এটা কি বলবো পারফেক্ট হতে পারে না। না হবে না তো, তাহলে এটা অবশ্যই হ্যাড হবে, আর এটা তিনটাই হবে। আর এটা হচ্ছে হ্যাড বেটার, হ্যাড বেটার হচ্ছে উচিত অর্থে আসে। এটা কি রেদার, এটা হচ্ছে উড রেদার, উড রেদার বরং অর্থে আসে। এটা বড় মানে আমি তোমাকে করতে পারতাম, আমি বরং তোমাকে ফোন করতে পারতাম, আমার এটাই উচিত ছিল তোমাকে ফোন করা, আমার উচিত ছিল তোমাকে ফোন করা, আমি বরং তোমাকে ফোন করতে পারতাম। আই হ্যাড ফোন ইউ, আমি এটা পাস্ট মানে বুঝতেই পারছি, এটা পাস্ট পারফেক্ট। হুম। এই যে তাহলে ভাইয়া প্রথমে যে আপনি বললেন ধর আই উড অথবা আই কুড অথবা আই শুড ফোন ইউ, তাহলে কি ভাইয়া যখন ট্যাগ কোশ্চেনটা আমি করব যে কোনো একটা দিলেই হবে, হ্যাঁ যে যে কোনো কোনো একটা দিলেই হবে। অথবা ভাইয়া আমি কি এরকম অবলিক দিয়ে করব? না অবলিক দরকার না, যে কোনো একটা দিলেই হবে, তবে বেস্ট হচ্ছে কুড, কুড দেওয়াটাই বেটার, মানে কি কুডটাই দিই। আর বাকিগুলো কি ভাইয়া পরের দুইটা হ্যাড আর লাস্টেরটা উড? পারমিশন দিয়ে দেন সবগুলো সবাইকে যারা যারা আছে। একজন। ওয়ালাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি বলছো? ভাই হ্যাঁ, আমার স্যার। কোয়েশ্চেনটা হলো ওই যে কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশন করিয়েছেন ওইখানটা পজিশন কথাই বুঝি না। আচ্ছা, তোমার হচ্ছে নেট প্রবলেম হচ্ছে, কথা আসতেছে না। আমার নেট সমস্যা নাকি ভাই, ওর কার? না, ওর নুসরাতের। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপর নেক্সট ওয়ান, মেধা। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া সালাম। নাইদার অফ দ্য বয়েজ গোজ দেয়ার, এখানে যে গোজ হইছে এখানে মিনিংটা কি বোঝাচ্ছে? নাইদার ইউজ হয় দুজনের মধ্যে কাউকে না। নাইদার যে একটা নেগেটিভ, এটা কি বুঝো? জি ভাইয়া। যত নেগেটিভ সব সিঙ্গুলার হয়, এটাও কি জানো? জি ভাইয়া। যত নেগেটিভ সব সিঙ্গুলার হয়। নোবডি পরে কখনো আর দিছো নাকি ইজ দিছো? ইজ নাথিং এর পরে ইজ নাকি আর? ইজ কেন? কারণ একটা না থাকলেও না, অনেকগুলো না থাকলেও না, যত নেগেটিভ সব কিছু সিঙ্গুলার। তাহলে নাইদার অফ দ্য বয়েজ মানে কি? মানে দুইটা, এই নাইদার আর আইদার হইছে দুইটার মধ্যে। নাইদার অফ দ্য বয়েজ মানে কি দুইটা বালকের মধ্যে কেউই না, তাহলে নাইদারটা আসলে সিঙ্গুলার হবে। এখানে দিয়েছিলাম। আর ভাইয়া টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস স্প্রিন্টিং এন্ড সুইমিং, এই সেন্টেন্সটা এখানে টু যে প্রোনাউন মিনিং কি হিসেবে হয়েছে দুইটা সেন্টেন্সটা? টু অফ দ্য কি জানি বললাম? প্রোনাউন টু অফ দ্য মোস্ট পপুলার গেমস, অলিম্পিক স্পোর্ট। জি ভাইয়া। গেমস না জি ভাইয়া। কি? অফের ওফের ওফের এই তিনটা ব্যাপারটা বুঝছো? নাউন 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 প্রোনাউন, এটা বুঝছো? ভাইয়া নেট ছিল না জন্য। এটা আমি আলোচনা করছি, এটা আবার দেখি দেখি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শিয়া বলো। ভাইয়া দে ফাউন্ড দ্য মোস্ট ট্যালেন্টেড গার্ল দ্যাট অর হু ওয়াজ ফার্স্ট ওয়ান, এখানে দ্যাট হবে না হু হবে? লিখে জানো ভাইয়া, বুঝতেছি। আচ্ছা ভাই কি প্রশ্ন? আরেকটা আছে। তুমি আগে লেখো, এটা লেখো, তারপর প্রশ্ন করবে। জি ভাই আরেকটা সেন্টেন্স দ্য ম্যান থট হিম হিজ লাস্ট অ্যাডাপ্টেশন বিকজ অফ হিজ হ্যাভিং আ সন, এটা কোন মানে সিম্পল কি হবে এটা? আবার বলো। দ্য ম্যান থট হিম হিজ লাস্ট অ্যাডাপশন বিকজ অফ হিজ হ্যাভিং আ সন। বিকজ অফ আছে না? জি বিকজ অফ হ্যাভিং এরকম কিছু একটা আছে। জি ভাইয়া। আমি যদি দেখি পুরো বাক্যের মধ্যে একটা মাত্র ফাইনাইট আছে, সেটা হচ্ছে থট, তাহলে অবশ্যই সিম্পলই হবে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আরেকটা বাক্য কি সেটা একটু লিখে যাও, দেখো। আর কেউ আছে ভাই? না ভাই, আর কেউ নাই তেমন। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্ত। দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর হুসেন ভাই যদি কিছু বলেন। ভাইয়া সমস্যা নিয়ে আর তেমন কিছু বলার নেই। অনেক অনেক ধৈর্য ধারণ করে ক্লাসটা করেছো তোমরা যারা এই শেষ পর্যন্ত, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর স্টুডেন্ট ভাইয়াপুরা, আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, রেকর্ডেড ভিডিও থাকতেছে, প্লাস হচ্ছে পিডিএফটা দেওয়া হচ্ছে, তোমরা আরেকবার দেখে নিও। আর তোমাদের যদি উদ্বাস রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে চ্যাট বক্সে করতে পারো। আর সবাই জানো আশা করি যে তোমাদের হচ্ছে আগামী 15 তারিখে মান্থলি এক্সাম আছে, তো সবাই এক্সামটা অবশ্যই অবশ্যই দিবা। আর এক্সামে যদি হচ্ছে তোমাদের কোনো সমস্যা থাকে,
সেক্ষেত্রে হচ্ছে এক্সাম দেওয়ার সময় কোনো সমস্যা হলে আমাকে বা হচ্ছে সোহেল ভাইকে ফোন দিও, আমরা চেষ্টা করবো যে তোমাদের সমস্যার সমাধান করার জন্য। হ্যাঁ, এক্সাম হচ্ছে কত মার্কের হবে ডিটেলস দেওয়া আছে রুটিনে, তোমরা একটু রুটিনে চোখ বুলাই নিও, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, আর যারা বলছো হচ্ছে মান্থলি এক্সাম কি অনলাইনে দেওয়া যাবে কিনা, ক্লাস হচ্ছে অফলাইনে দেওয়া যাবে কিনা, হ্যাঁ তোমরা চাইলে হচ্ছে অনলাইনেও দিতে পারবা, অফলাইনেও দিতে পারবা। আর কেউ যদি চাও যে হচ্ছে অফলাইন প্লাস অনলাইন আমি দুইটাই দিব, দুইটাই দিতে পারবা। তবে অফলাইনে যারা দিবা, যে ব্রাঞ্চে দিবা অবশ্যই যোগাযোগ করে যাবা, তাহলে ভাইয়ারা টাইমটা বলে দিবে যে কখন যেতে হবে, তাতে তোমাদের জন্যই ভালো হবে। আর যারা হচ্ছে অনলাইনে দিবা তারা হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে এক্সামটা দিতে পারবা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি রাজীব যেটা বলছো ঠিক আছে পাঠাও, আমরা চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাদের তেমন আর কোনো কোশ্চেন দেখতেছি না, মোটামুটি একই ধরনের কোশ্চেন আসতেছে। তো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করি, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।